হ্যালো এভরিওয়ান, কম্বাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের 19তম ব্যাচের 2 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল আমাদের। আমরা প্রত্যেকের পরিচয় জানছিলাম এবং প্রথম দিন একটু কাজে ফোকাস করছিলাম, যে শুধু গল্প গুজব করে কাটানোর থেকে একটু কাজে ফোকাস করা একটু আমি অ্যাপ্রিসিয়েট করি। সেক্ষেত্রে আমরা কুইক বুকস এর অ্যাকাউন্টেন্ট ভার্সন না, বায়ার ভার্সন আমরা ক্রিয়েট করছিলাম। বায়ার ভার্সনটা ক্রিয়েট করছিলাম যাতে করে আমাদের প্রথম দিন অন্তত কিছু কাজ করছি এটা যেন আমরা বলতে পারি যে শুধু ওরিয়েন্টেশন প্রোগ্রামে গল্প বা পরিচয় হয়নি, এই সেক্টর সম্পর্কে জানছি, পাশাপাশি অ্যাকাউন্টেন্ট বায়ার ভার্সনটা ক্রিয়েট করছি। যাই হোক, যারা বায়ার ভার্সন এখনো ক্রিয়েট করেন নাই, ওরিয়েন্টেশন অর্থাৎ ক্লাস 1-এর ভিডিওর লাস্ট পর্যায়ে দেখবেন আমাদের বায়ার ভার্সনের একটা অ্যাকাউন্ট করা আছে, বা আলাদা ভিডিও গ্রুপে দেওয়া আছে যে কিভাবে কুইক বুকসে বায়ার ভার্সন অ্যাকাউন্টটা করবেন। সেটা আপনি করে নেবেন। এতটুকু কাজ করছিলাম আমরা। এবার আজকে 2 নম্বর ক্লাস থেকে আমরা জানবো, প্রথমে হচ্ছে ফিচার অ্যান্ড ওভারভিউ। এই যে কুইক বুকসের ভিতরে যে অ্যাকাউন্টটা আমরা করছি, এখানে কোথায় কোথায় কি ফিচার আছে এবং ওভারভিউতে কোথায় কি কি আছে সেটা আমরা একটু সংক্ষেপে জানবো। পাশাপাশি প্রত্যেকটা টুলস ধরে প্রত্যেকটা পরিচিতি আমরা জানবো। এটা কিন্তু আমাদের পুরো কোর্স জুড়ে সবকিছু আমাদের জানতে হবে, কোনো টুলস আমরা বাকি রাখবো না, সব টুলসের কাজ আমরা করব। এটা হচ্ছে বঙ্গ আইটির বিশেষত্ব, যে স্কিপ করে কোনো কিছু শেখানো হয় না, পূর্ণাঙ্গভাবে সবকিছু শেখানো হয়। ঠিক আছে? তা আমরা সেটা স্টেপ বাই স্টেপ জানবো। এবং আহ, এরপরে আছে কি, ক্লাসটা হয়তো একটু লেন্দি হতে পারে। এই যে এরপরে আছে কোম্পানি ইনফরমেশন সেটিং, কোম্পানি বেসিক ইনফরমেশন সেটিং, নোটিফিকেশন সেটিং, যেটা এখন নোটিফিকেশন সেটিং হিসেবে নাই, এখন হচ্ছে অ্যাডভান্স সেটিং এর ভিতরে নিয়ে গেছে। এরপরে কাস্টমাইজড ইনভয়েস সেটিং, তারপর সেলস সেটিং। এই বিষয়গুলো আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট। তো চলেন আমরা শুরু করি প্রথম থেকে। এখন এটা ফিচার আর ওভারভিউ তাই কি কি আছে। প্রথমে আমরা যদি যাই নেভিগেশন প্যানেল। নেভিগেশন প্যানেল কোনটা? দেখেন কুইক বুকস এই সফটওয়্যারটা, এখানে কয়েকটা টুলস আলাদা আলাদা ভাবে এখানে মানে এক এক নামে পরিচিত। এই যে যে ব্ল্যাক যেটা দেখতেছেন, এখানে দেখেন প্রথমে কুইক বুকস অর্থাৎ ইনটুইট কুইক বুকস লেখা আছে। যেখানে আপনি লেখা দেখবেন এখানে ইনটুইট কুইক বুকস, সেটাকে বুঝে নেবেন যে এটা বায়ার ভার্সন। অর্থাৎ আমি যে ক্লায়েন্টদের সাথে কাজ করব, তারা তো বিজনেস করবে, সেই বিজনেসের ডাটা কুইক বুকসে ইনক্লুড করবে। তা যাদের এই সফটওয়্যারের মানে আইকনটা এরকম থাকবে, ইনটুইট কুইক বুকস লেখা থাকবে, সেটা দেখে আমি লেখাটা দেখে বুঝতে পারবো বায়ার ভার্সন। আর যেখানে এখানে লেখা থাকবে অ্যাকাউন্টেন্ট, সেটা দেখে আমি বুঝবো যে এটা অ্যাকাউন্টেন্ট ভার্সন। এই এই লেখাটুকু দেখে, এখন এই লেখাটুকু আমার মানে কোনটা বায়ার ভার্সন কোনটা অ্যাকাউন্টেন্ট ভার্সন এটা আমাকে চেনাবে। এরপরে আসি প্লাস নিউ আইকন। দেখেন এখানে যেটা প্লাস নিউ আইকন আছে, এই যে প্লাস নিউ আইকন, প্লাস নিউ আইকনটা হচ্ছে, এই প্লাস নিউ আইকন থেকে দেখেন সব জায়গায় যাওয়া যাবে। কাস্টমারের আন্ডার আলাদা আলাদা ফাংশন, সাপ্লায়ারের আন্ডার আলাদা আলাদা ফাংশন, টিম এবং আদার্স। ঠিক আছে? এখানে প্লাস নিউ আইকনে আমরা প্রত্যেকটা টুলস ধরে ধরে যখন কাজ করবো, আজকে শুধু দেখে যাবো এটা প্লাস নিউ আইকন বলা হয় এটাকে। আর এই যে ব্ল্যাক যে সাইডটা, বাম সাইডে যে পুরো ব্ল্যাক অপশনটা, এখানে দেখেন বিভিন্ন অপশন আছে। এই পুরোটাকে, এই প্লাস নিউ আইকন বাদে, প্লাস নিউ আইকন বাদে এর নিচের পুরোটাকে বলে নেভিগেশন প্যানেল। পুরোটা, এই ব্ল্যাক পুরোটা শুধু প্লাস নিউ আইকন বাদে, এই পুরোটাকে নেভিগেশন প্যানেল বলে। তাহলে আমরা এটা জেনে নিলাম। এরপরে ড্যাশবোর্ড কি? ড্যাশবোর্ড দেখেন এখানে ড্যাশবোর্ড লেখা আছে, এই যে ড্যাশবোর্ড। তার মানে ড্যাশবোর্ডে দুটো আইকন আছে, মানে দুটো সাব মেনু আছে। মেইন মেনু আছে ড্যাশবোর্ড, এরপরে হোম এবং প্ল্যানার। এই ড্যাশবোর্ডে ক্লিক করে দেখবেন যে আপনার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের আপনি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন, বা বায়ার মানে আপনার বিদেশি যে ক্লায়েন্ট তার সাথে যে কাজ করতেছেন, সেই প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল ডাটার একটা শর্ট ওভারভিউ এখানে থাকবে ড্যাশবোর্ডে। দেখেন এখান থেকে এই যে উপরে অনেক কিছু লেখা আছে, এগুলো আপনার কিছু করণীয় নাই। আমরা স্টেপ বাই স্টেপ যখন যেটা করণীয় আসবে করব। কিন্তু আগে থেকে কোথাও যদি কোনো জায়গায় আপনি কোনো কিছু ফিল আপ করেন, সেক্ষেত্রে আহ সেটা কিন্তু মানে সমাধান করা একটু মুশকিল হয়ে যাবে। কাজেই আপনি হয়তো আমাদের প্রিভিয়াস বিভিন্ন ব্যাচের ক্লাস কুইক বুকসে, এটা ইউটিউবে 7-8টা ক্লাস উন্মুক্ত করা আছে। আপনি যদি চান সেই প্রিভিয়াস ক্লাস দেখে দেখে একটু প্র্যাকটিস করতে পারেন, কিন্তু না দেখে আন্দাজের পরে আশা করি কেউ কোথাও ক্লিক করবেন না। ঠিক আছে? এখন দেখেন এই যে ড্যাশবোর্ডে আমরা জাস্ট আজকে পরিচিতি হব কুইক বুক সফটওয়্যারটার সাথে। তারপরে আমরা কিন্তু প্রথম পর্যায়ে অল্প অল্প ডাটা অ্যাড করব। ডাটা অ্যাড করে যখন আমার কুইক বুকসের কোম্পানি সেট আপটা হয়ে যাবে, সাপ্লায়ার, কাস্টমার, চার্ট অফ অ্যাকাউন্ট এগুলো সব অ্যাড করা হয়ে যাবে, তখন কিন্তু আমরা ফুললি প্র্যাকটিসে চলে যাব। কাজেই স্টেপ বাই স্টেপ আপনার জানতে হবে। এবং কুইক বুকসে আপনি কোন কোন সেগমেন্টে অর্ডার পাইতে পারেন, ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, গ্লাসডোর, ইনডিড, এই সমস্ত জায়গা থেকে, মানে আপনাদের মনে হতে পারে যে পুরো সফটওয়্যারটা আমি শিখবো, এখানে কি কি কাজ আমি পেতে পারি। তা আজকে দেখাচ্ছি কিন্তু, প্রথম দিন দেখিয়েছি
কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অনেক বায়ার আপনার কাছে আসবে যে আমি কুইক বুকসে সাবস্ক্রিপশন নিতে চাচ্ছি কিন্তু আমি প্রসিডিউর জানি না। সেক্ষেত্রে আপনি ওই সাবস্ক্রিপশনটা নিয়ে দিলে তাতেও কিন্তু আপনি অন্তত কমিশন পাবেন $30 থেকে $50। কারণ একটা মিনিমাম একটা কোয়ান্টিটি আপনাকে অর্ডার করতে হবে তাকে। অর্ডার ছাড়া তো আপনি তো শুধু শুধু কাজ করে দিবেন না। তাতে আপনার বেসিক প্যাকেজ যদি $30 থেকে $50 একটা দিয়ে রাখেন, আপনার শুধু কুইক বুকস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেওয়ার কারণে কিন্তু ওই $30 থেকে $50 পাবেন। এরপরে আসবো আজকের ক্লাস, যে কোম্পানি সেট। অনেকে আসবে যে অন্যান্য সফটওয়্যারে ছিল, সে কুইক বুকসে আসছে, ধরেন জেরোতে ছিল বা স্যাস সফটওয়্যারে ছিল বা ইআরপিতে ছিল, সে সুইচ করতে চাচ্ছে কুইক বুকসে। সেক্ষেত্রে তার কোম্পানির সমস্ত ডাটা আপনাকে যদি দেয়, আপনার সেই কোম্পানির ডাটা কিভাবে কুইক বুকসে অ্যাড করবেন আজকের ক্লাসে আমরা সেটা দেখব। তাহলে এই কোম্পানি অ্যাড করা নিয়েও কিন্তু হিউজ পরিমাণ অর্ডার আপনি পাবেন, কারণ এই ধরনের অর্ডারগুলো মার্কেট প্লেসে বেশি। যে অন্য সফটওয়্যার থেকে আসছি বা আমি নতুন, আমি কুইক বুকসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না, বা আমি কুইক বুকসে কোম্পানি সেট আপ করতে পারি না। এই কোম্পানি সেট আপ নিয়ে অসংখ্য কাজ আপনি পাবেন মার্কেট প্লেসে। একটু ঘাটাঘাটি করবেন ফাইবার আপওয়ার্কে এই কোর্স চলাকালীন, তাহলে আপনি অনেক কিছু জেনে যাবেন যে কোন ধরনের কাজ হয়। যাই হোক, এখানে ড্যাশবোর্ডের আন্ডারে দেখেন সবকিছু শর্টকাট কি পাবেন, যেটা প্লাস নিউ আইকন থেকে পাবেন সেটা এই ড্যাশবোর্ডের বিভিন্ন টুলসের ভিতর থেকে পাবেন। আবার এখানে ড্যাশবোর্ডের ভিতরে দেখেন এই যে রান পেরোল, ক্রিয়েট ইনভয়েস, রেকর্ড এক্সপেন্সেস, অ্যাড ব্যাংক ডিপোজিট, ক্রিয়েট চেক, এগুলো শর্টকাটে পাবেন। আর এখানে দেখেন একটা গ্রাফ দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন, লাইভ কানেক্ট করে দেন ইউজার পাসওয়ার্ড দিয়ে, তাহলে এখানে দেখেন একটা এই যে গ্রিন আইকন যেটা সেটা হচ্ছে মানি ইন, আর ব্লু আইকন যেটা মানি আউট। অর্থাৎ আপনার যে ক্যাশ ফ্লো, আপনার প্রতিষ্ঠানের যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা কিন্তু একটা গ্রাফ আকারে দেখাবে আপনার মানি ইন মানি আউটের সাথে, এটার উপর নির্ভর করবে। ঠিক আছে, লাইভ কানেক্ট করে দিলে দেখেন আমরা যখন এখানে ক্লিক করতেছি বা এখানে মাউস কার্সার নিচ্ছি, এখানে একটা গ্রাফ দেখাচ্ছে যে নিচে চলে আসতেছি, দেখেন ডাউন। তার মানে আপনি এখানে জাস্ট ক্লিক করলে এই অপশনগুলো পাবেন। এরপরে সেলসের আলাদা শর্টকাট কিছু ইয়ে থাকবে, যাতে আপনি ভিতরে না ঢুকে, সফটওয়্যারের ফাংশনে না ঢুকে, এই ড্যাশবোর্ডের থেকে আপনার ফিনান্সিয়াল, আপনার প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল সিনারিও শর্ট ওভারভিউ আপনি দেখতে পারেন। এটা হচ্ছে সেই জায়গাটা ড্যাশবোর্ডের। ওকে, শুধু যে সেলস তা কিন্তু না, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়াবল, তারপরে এখানে আরো যে বিষয়গুলো, মাইলেজ, অনেক কিছু এখান থেকে দেখতে পারবেন। যাক, আমরা ড্যাশবোর্ড একটু ঘাটাঘাটি করে একটু পরিচিত হলাম। আর এখানে দেখেন লিঙ্ক ইউর ব্যাংক, গোটা বিশ্বের 20,000 তফসিলিভুক্ত ব্যাংক, প্রত্যেকটা দেশে যত তফসিলিভুক্ত ব্যাংক আছে সেই 20,000 তফসিলভুক্ত ব্যাংকের ডাটা কুইক বুকসের সাথে ইন্টিগ্রেট করা আছে। আপনার শুধু কোন ব্যাংক আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের নাম এবং সেই ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড বায়ার যদি আপনাকে প্রোভাইড করে, সেটা আপনি এখান থেকে লাইভ কানেক্ট করে দিলে আপনার সেই ডাটা কিন্তু, মানে শুধু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে ওই ব্যাংকের যত ট্রানজেকশন সেগুলো কিন্তু ম্যানুয়ালি না করে অটোমেটিক্যালি আপনার কুইক বুকসের ডাটাবেজে অ্যাড হয়ে যাবে। ওই ট্রানজেকশনগুলো ডেইলি বেসিসে যত ট্রানজেকশন হবে সবই কিন্তু ট্রানজেকশন অ্যাড হয়ে যাবে কুইক বুকসে। এমন এমন ফিচার আছে যা বাংলাদেশে কেন, পৃথিবীর অনেক রাষ্ট্রের বড় বড় সফটওয়্যারে এ ধরনের ফিচার ফাংশন নাই, যার কারণে কুইক বুকসের ওয়ার্ল্ড ওয়াইড স্মল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 85% মার্কেট শেয়ার। তাহলে স্মল ইন্ডাস্ট্রিতে যদি 85% মার্কেট শেয়ার হয়, আমাদের কিন্তু কাজ দিবে স্মল ইন্ডাস্ট্রির যারা, ঠিক আছে, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ীরা। আর সেক্ষেত্রে 85% মার্কেট শেয়ার যদি সেক্ষেত্রে হয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার অপরচুনিটি কত। তা আমরা আগে পারফেক্টলি শিখবো, কুইক বুকসে এক্সপার্ট হবো, তারপরে আমরা মার্কেট প্লেসে মুভ অন করবো। ওকে, চলেন আমরা দেখে রাখি। এরপরে প্রফিট অ্যান্ড লস, এটারও একটা ওভারভিউ দেখতে পারবেন, এক্সপেন্সের ওভারভিউ। এরপরে ইনভয়েসেস, আনপেইড কেমন আছে, পেইড কত কি আছে, এগুলো সব দেখতে পারবেন। যাক, আমরা ড্যাশবোর্ড দেখলাম। এরপরে আছে প্লাস নিউ আইকন, তো আমরা দেখছি। এরপরে হেল্প, এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেখেন এই যে হেল্প, এই যে এই জায়গাটা, এখানে যদি আপনার মনে হয় যে কোনো কিছু আপনার জানা প্রয়োজন, আপনি পারতেছেন না, একা একা প্র্যাকটিস করতেছেন, সেক্ষেত্রে কুইক বুকস কি করছে, আপনাকে অ্যাসিস্ট্যান্স এখানে দিয়ে রাখছে, যে আপনি যদি তাদের সাথে লাইভে কথা বলতে পারবেন যে আমার এই প্রবলেম, এই টপিকটা আপনি লিখলে ওরা কি করবে, কুইক বুকস ইউজারদের কি কি ধরনের প্রবলেম হতে পারে সেই ধরনের কিছু রেডিমেড টেমপ্লেট কিন্তু তাদের কাছে আছে। হোক আর্টিকেল, হোক ভিডিও, আপনাকে আর্টিকেল বা ভিডিও আকারে আপনি একটা কিছু লিখলেন। আচ্ছা, এখানে কাজ করতেছে না কারণ আমরা এখনো কোম্পানি সেট আপ করি নাই, আমরা করি তারপরে এখানে চলে আসবে, সমস্যা নেই। এখন এখানে আপনি কিন্তু যে কোনো কিছু লিখলে আপনার একটা সাজেশন বা আপনার গাইডলাইন বা হেল্প, যে আমি এই প্রবলেমে পড়ছি আমি কিভাবে সলিউশন করতে পারি, সে ধরনের কিছু চলে আসবে। আবার এখানে এসে আপনি সেই কিওয়ার্ড দিয়ে সার্চও করতে পারবেন, তার মানে অ্যাসিস্ট্যান্টও নিতে পারবেন, সার্চও করতে পারবেন। আবার এখানে নিচে কন্ট্যাক্ট আস বাটন আছে, আপনি কিন্তু যে কোনো কিছু এখান থেকে জানার জন্য হেল্প নিতে পারেন। এটা হচ্ছে সেই আইকন। তাহলে এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, আজকে শুধু পরিচিতি হব টুলসটার সাথে, কারণ পরিচিতি না হয়ে আমরা
ধরে অমনি শুরু করে দিব, ব্যাপারটা কেমন হয়ে যায় যে টোটাল টুলস গুলোর একটা ধারণা যদি আপনার ভিতরে না হয়, কনসেপ্ট যদি না হয় যে কুইক বুকসে কোথায় কি কি আছে, কোনটার কাজ কি, এটা না জেনে আমরা শুরু করে দিলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আমি ডিটেইলে শেখাই, আমি সবগুলো টুলস শেখাই, কাজেই কোনো কিছু স্কিপ করার ভয় নাই যে এটা আমাদের শেখাবে না, এরকম কোনো চিন্তার কারণ নাই, কারণ আমরা সবকিছু শিখবো, স্টেপ বাই স্টেপ শিখবো। এরপর আছে কি সার্চ টিপস বা অ্যাডভান্স সার্চ। দেখা যাচ্ছে কোনো একটা ট্রানজেকশন, আপনি যদি ধরেন কোনো একটা ইনভয়েস, ইনভয়েস নাম্বার 1011, এটা আপনি সার্চ করবেন। এই যে যে সার্চ অপশনে যদি যান, যে ওই স্পেসিফিক ট্রানজেকশন লিখে সার্চ করতে পারেন। দেখেন এখানে কি লেখা আছে, সার্চ টিপস। এখানে আছে সার্চ ফর কাস্টমার সাপ্লায়ার্স ট্রানজেকশন রিপোর্টস ফর অ্যাকাউন্টস, এর যে কোনোটা দিয়ে আপনি সার্চ করতে পারেন। এরপর আছে সার্চ বাই নেম অ্যাড্রেস অ্যামাউন্ট, অর্থাৎ টাকার অঙ্ক দিয়েও কিন্তু সার্চ করা যাবে। আবার ডেট, ডেট দিয়ে অ্যান্ড মোর, আরো অনেক কিছু দিয়ে সার্চ করা যাবে। টাইপ, ক্রিয়েট টু অ্যাড এ নিউ ইনভয়েস, এক্সপেন্সেস অর এনি আদার কাইন্ড অফ ট্রানজেকশন, কত কিছু দিয়ে দেখেন সার্চ করা যাবে। এরপরে এই যে যে অ্যাডভান্স সার্চ, প্রথমে সার্চে যাবেন, এর নিচে দেখবেন অ্যাডভান্স ট্রানজেকশন সার্চ। এখানে যদি যান, এখান থেকে দেখেন কি কি দিতে পারবেন। অনেকগুলো অপশন আছে, আপনার সব দিতে হবে ব্যাপারটা এমন না, কিন্তু যেটা যেটা আপনার কাছে আছে এর যে কোনো একটা দিয়ে যদি আপনি সার্চ করেন, ধরেন এখানে দেখেন ডেট রেঞ্জ, আপনার ধরে নেন 2018 সাল থেকে আপনি বিজনেস করেন, এই এই কুইক বুকস অ্যাকাউন্টে আপনার বিজনেস করেন, আপনি কুইক বুকস অ্যাকাউন্টে সমস্ত ডাটাবেস অ্যাড করছেন 18 সাল থেকে। এখন আজকে 25 সাল, এত বছর হয়ে গেছে। আপনি যদি চান যে 2019 সালের ফেব্রুয়ারি মাসে কোনো একটা ট্রানজেকশন হয়েছিল, আমার তো অ্যামাউন্ট কত ছিল তাও মনে নাই, ট্রানজেকশন ইনভয়েস নাম্বার কত ছিল তাও মনে নাই, ট্রানজেকশনের ধরন হয়তো ইনভয়েস এটা মনে আছে, রেফারেন্স নাম্বার মনে নাই, কন্ট্যাক্ট নাম্বার মনে নাই, অ্যামাউন্ট নাম্বার, মানে যে কোনো একটা মনে থাকলে হচ্ছে। কিরকম, দেখেন এই ডেট চেঞ্জ, যে আপনি কোন ডেট থেকে কোন ডেটে কাস্টম ডেট এখান থেকে দিতে পারেন। আবার এখান থেকে দেখেন লাস্ট 7 ডেজ, লাস্ট 14 ডেজ, লাস্ট 30 ডেজ, লাস্ট 3 মান্থ, প্রিভিয়াস উইক, প্রিভিয়াস মান্থ, কোয়ার্টার, এগুলো এখন দিতে পারতেছেন। আর এখানে ডেট চেঞ্জ দিতে গেলে গোটা ডেট আপনি দিতে পারতেছেন, মানে এর কোনো লিমিটেশন নাই। ঠিক আছে, সেই ডেট দিয়ে বেরোতে পারলেন। আবার ট্রানজেকশন টাইপ, যে কোন ধরনের ট্রানজেকশন, এটা কি বিল ছিল, নাকি এটা চেক ছিল, নাকি ক্রেডিট নোট ছিল বা ক্রেডিট কার্ড ছিল, যে কোনো কিছু, নাকি এস্টিমেট বা ডিপোজিট, আপনার ট্রানজেকশনের নেচার অনুযায়ী আপনি সেই ট্রানজেকশনটা খুঁজে বের করতে পারেন অ্যাডভান্স সার্চে। এরপরে প্রেফারেন্স নাম্বার, অর্থাৎ কন্টেন্টস অর ইকুয়ালস, যে আপনার যদি কোনো একটা নাম্বার, যে এটা এই ইনভয়েসের ভিতরে এই নাম্বারটা ছিল বা এটা সমমান কিছু একটা ছিল, সেটা আপনি বের করতে পারেন। এবার আছে কন্ট্যাক্টে, এখানে কোনো কিছু অ্যাড করা নাই, যখন সাপ্লায়ার বা কাস্টমার অ্যাড করা থাকবে তাহলে আপনি সেখান থেকে কাউকে না কাউকে এখান থেকে কন্ট্যাক্টে অ্যাড করতে পারবেন, যে আমি এনার সাথে ইনভয়েসটা চাই, ডেট চেঞ্জটা এই, মানে এত এতগুলো আলাদা আলাদা ফিল্টার করা যাবে কোনো একটা ট্রানজেকশন খুঁজে বার করার জন্য। এবার আপনার অ্যামাউন্ট, যে কত অ্যামাউন্ট ছিল, এবার লাইন আর টোটাল, লাইন অ্যামাউন্ট ছিল না টোটাল অ্যামাউন্ট ছিল, আবার লাইন অথবা টোটাল যে কোনো একটা হইলেও হবে। আবার এখানে অ্যামাউন্ট ইকুয়াল নাকি বিটুইন, আপনার যদি মনে হয় যে না 5,000 থেকে 10,000 এর ভিতরে হতে পারে এমন একটা ট্রানজেকশন আমি খুঁজতেছি, তাহলে বিটুইন দিতে পারেন। আবার গ্রেটার দেন, যে না 10,000-এর বেশি ছিল, লেস দেন, সবকিছু এখানে আছে। মানে এত এত ফাংশন দিয়ে রাখছে কোনো ট্রানজাকশন খুঁজে বের করার জন্য। আপনি শুধু কোনটা দিবেন সেটা ফিল্টার করে অ্যাপ্লাই করবেন। এরপরে মেমো, মেমো নাম্বার দিয়ে খুঁজতে পারবেন, দেখেন আরো ফিল্টার আছে এখানে। ঠিক আছে, কন্টেইনার ইকুয়াল, এখানে বহুত ফিল্টার করা আছে। মানে আপনার এটা আমরা যখন আরো ট্রানজেকশন অ্যাড করব, সাপ্লায়ার কাস্টমার অ্যাড করব, তখন আমাদের প্র্যাকটিস চলাকালীনও কিন্তু অনেক কিছু খোঁজার দরকার হবে, তখন এই টুলসের পূর্ণাঙ্গ ধারণা আমরা পাবো। এখন জাস্ট শর্ট ওভারভিউ জেনে নিই, ওকে? তাহলে আমরা অ্যাডভান্স সার্চ বা সার্চ টিপস সবকিছু দেখলাম। এরপরে এই যে নোটিফিকেশন বার, নোটিফিকেশন বার কোনটা, এই যে দেখেন এই যে নোটিফিকেশন বার, এই যে বেল আইকন যেটা, এখানে কুইক বুকস থেকে বা ইনটুইট প্রতিষ্ঠান থেকে বিভিন্ন নোটিফিকেশন এখানে আসতে পারে। ঠিক আছে, এখানে ইনবক্স আবার রিকমেন্ডেড, ওরা অনেক সময় দেখা যাচ্ছে রিকমেন্ডেড অনেক কিছু পাঠায়, যে রিকমেন্ডেশন করে বিভিন্ন অ্যাপস বা অন্যান্য কিছু বিভিন্ন বিষয় এখানে আসে, সেগুলো কিন্তু এখানে আসতে পারে। আবার আপনার ওই প্রতিষ্ঠান থেকে বা আপনার ওই অ্যাকাউন্টের মারফতে বিভিন্ন রকম মেসেজ এখানে আসতে পারে। ঠিক আছে, ইনবক্স অথবা রিকমেন্ডেশন, এটা কুইক বুকস থেকে পাঠাবে, এটা অন্য কোনো কেউ নোটিফিকেশন পাঠাবে না। এরপরে আছে কি, এখানে আমরা একটু দেখি গিয়ার আইকন বা সেটিং। এই ফাইনালি দেখেন এই যে গিয়ার আইকন, এটা আমরা জানি প্রত্যেকের ফোনে এই ফাংশনটা আছে, এটাকে আমরা সেটিং নামে চিনি, এটার আরেকটা নাম গিয়ার আইকন। এখানে যে দেখেন এই প্লাস নিউ আইকনে যেমন অনেক কিছু দেখছিলেন, এখানে গিয়ার আইকনেও দেখেন অনেক কিছু, অর্থাৎ সেটিং রিলেটেড যত কাজ সেইটা কিন্তু আমরা সব এইখানে পাবো গিয়ার আইকন। দেখেন এখানে কোম্পানি সেটিং, অর্থাৎ ইওর কোম্পানির নামে এই বিষয়গুলো আছে, লিস্ট আকারে যে ট্রানজেকশন গুলো বা বিষয়গুলো আছে সেগুলো এখানে লিস্ট আকারে, টুলস যেগুলো আলাদা আলাদা টুলস সেগুলোর কাজ আছে। এবার প্রোফাইল, অর্থাৎ আপনার সাবস্ক্রিপশন বা বিলিং, আপনার যে কোনো বায়ার যখন
সাবস্ক্রিপশন নিবে কুইক বুকস থেকে, সেটা রিনিউ করার ফাংশনটা এই প্রোফাইলের আন্ডারে, ঠিক আছে? সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, বিলটা পেমেন্ট করা, যে মান্থলি কুইক বুকসের বিলটা পেমেন্ট করা, বা নতুন করে সাবস্ক্রিপশন নেওয়া, বা সাবস্ক্রিপশন শেষ হয়ে গেলে রিনিউ করা, মানে যাবতীয় সব বিষয় এখান থেকে আসবে। ফিডব্যাক, প্রাইভেসি, এই বিষয়গুলো সব এখানে। আবার দেখেন এই সুইস কোম্পানি, আপনার যদি একটা সফটওয়্যারের আন্ডারে দুইটা তিনটা কোম্পানি ক্রিয়েট করা হয়, আপনি যদি পেইড ভাবে নেন তাহলে দুইটা তিনটা কোম্পানি আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। সেক্ষেত্রে একটা থেকে আরেকটা সুইচ করা, যেমন এটা হচ্ছে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এটা থেকে সুইচ করে যাতে অন্যটা যাইতে পারেন, ঠিক আছে? এই সুবিধাগুলো কিন্তু এখানে আছে। আমরা এটা নেভিগেশন প্যানেল, এই সরি এখানে গিয়ার আইকন বা সেটিং আইকন এটা দেখলাম। এবার আরো কিছু বিষয় যেগুলো এখানে অন্তর্ভুক্ত, অনেক কিছু নাই, যেমন এই যে এখানে এই যে 9 ডট, 9টা ডট আছে, এখানে ক্লিক করেন, দেখেন এখানে মাই অ্যাপস। মাই অ্যাপস বলতে দেখেন কি কি আছে। তার মানে ইনটুইটের কিন্তু অনেক প্রোডাক্ট আছে, কুইক বুকস তার ভিতরে একটা প্রোডাক্ট। এখন কুইক বুকস প্রো আছে, কুইক বুকস ডেস্কটপ আছে, কুইক বুকস আহ কি বলে এন্টারপ্রাইজ আছে, অনেক সফটওয়্যার আছে। এরপর আছে কি মেইল চিপ, এই দেখেন কর্পোরেট সেক্টরে এই যে বাল্ক কোয়ান্টিটির মেইল পাঠায়, এই যে আপনারা বিডি জবসে অ্যাপ্লাই করেন, বিডি জবসে অ্যাপ্লাই করেন, কোন একটা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে কি সেই প্রতিষ্ঠানে 500 জন অ্যাপ্লাই করলো। এখন এই 500 জনকে প্রতিষ্ঠানের থেকে কিছু সিভি বেছে 500 জন থেকে তারা 200 জনকে ইন্টারভিউ কল করলো। এখন এই 200 জনকে যে মেইল করা হয়, এই মেইলটা কিন্তু এই মেইল চিপের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। অ্যাকাউন্টিং সফটওয়্যারের ফিল্ডে কুইক বুকস অনলাইন যেমন সেরা, নাম্বার 1 এবং 85% মার্কেট শেয়ার, ঠিক এই বাল্ক মেইল সেন্ডিং বা কর্পোরেট মেইল সেন্ডিং এর ক্ষেত্রে মেইল চিপটা হচ্ছে মার্কেট শেয়ারে পৃথিবীর নাম্বার 1। এরপরে আবার দেখেন পেরোল আলাদা সফটওয়্যার, এখানে আমাদের পেরোল, এই দেখেন একটা অপশন আছে, আমরা পেরোলের যেটা এই কুইকবুকস সফটওয়্যারের সাথে অ্যাড আছে ততটুকু আমরা শিখবো, কিন্তু কুইকবুকস বলতেছে কি যে আমি পেরোল নামে আলাদা একটা সফটওয়্যার করে রাখছি, আমি যদি এই কুইকবুকস বায়ার ভার্সনের সাথে পেরোলটা দিতাম তাহলে পেরোলের জন্য আলাদা করে নতুন করে কেউ সাবস্ক্রিপশন নিত না, বরং সে কি করছে কুইকবুকস বায়ার ভার্সন থেকে পেরোল স্বতন্ত্র করে দিয়েছে, পেরোলের জন্য আলাদা সফটওয়্যার। এখন এখানে আমাদের কুইকবুকস এর ভিতরে যে পেরোল নামে যতটুকু অপশন আছে, এই পেরোলে যতটুকু কার্যকারিতা ততটুকু আমাদের এই কোর্সে আমরা কিন্তু করব। তার মানে বেসিক থেকে অ্যাডভান্স পেরোলের যে প্রসিডিউর সেটা আমরা পদার্পণ করব, কিন্তু আমাদের এই পেরোল সফটওয়্যার কিন্তু আলাদা দেওয়া আছে, দেখেন কুইক বুকসে আলাদা করে দিয়েছে। এই পেরোল পূর্ণাঙ্গভাবে করতে হলে কিন্তু আমাদের এখান থেকে আলাদাভাবে পেরোল নিতে হবে। কিন্তু আমাদের, আমি যাতে করে আপনাদের সেই প্রবলেমটা না হয় এর জন্য পেরোলের যতটুকু যা অ্যাড করা আছে এই সফটওয়্যারের ভিতরে, আমাদের সফটওয়্যারের বাইরে তো আমরা যাইতে পারবো না, তবে পেরোলের ভিতরে যতটুকু যা আছে সবকিছু আমরা পূর্ণাঙ্গভাবে প্র্যাকটিস করব, যাতে করে আপনার পেরোলটা নিয়ে কোনো মানে কি বলে কোনো হেজিটেশন ফিল করা বলেন বা জানতে কোনো কিছু গ্যাপ না থাকে। কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা কিছু অ্যাডভান্সের পরেও অনেক অ্যাডভান্স ব্যাপার স্যাপার থাকে, সেটার জন্য এই দেখেন পেরোলের জন্য আলাদা সফটওয়্যার আছে। তারপর মেল চিপ এবং টাইম, এই টাইম নিয়েও আলাদা তাদের সফটওয়্যার আছে টাইম ট্র্যাকিং এর জন্য। তাহলে এটা আমরা দেখলাম। এবার এখানে এটা একটা আইকন আছে, দেখেন এটা কিন্তু টাস্ক, আপনি আপনার এই তালিকায় যে 5টা 10টা কাজ প্রতিনিয়ত আপনি রেকর্ড করতে পারেন, যে আমি এই কাজটা আগে করবো, এই কাজটা পরে করবো, ডেডলাইন আকারে করে রাখতে পারেন, ঠিক আছে? ডিউ ডেট, টাস্ক নেম, অ্যাকশন, যে এটা কমপ্লিট করা হয়েছে কিনা বা কতটুকু করা বাকি আছে বা এর পরে কোনটা, ডেট ওয়াইজ আলাদা আলাদা ডেডলাইন দিয়ে টাস্ক করে রাখতে পারেন, ঠিক আছে? এই এটুকু ছিল। আর এই যে যে আইকনটা, এই যে বি লেখা, তার মানে আপনারা যে নামে মেইল ক্রিয়েট করছেন, আপনাদের যার যে নাম মেইলের, সেই মেইলের অনুযায়ী একটা দেখেন নাম এখানে চলে আসবে। এখানে ধরেন আমার ইমেল দিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ম্যানেজ ইউর ইনটুইট অ্যাকাউন্ট, এখান থেকে আপনার ইনটুইটের আন্ডারে যে অ্যাকাউন্টটা করছিলেন এটা কিন্তু কুইক বুকস এ কোম্পানি, তার আদলে আপনি কি করছেন ইনটুইটের অ্যাকাউন্ট থেকে কুইক বুকসে কোম্পানি ফার্ম করছেন, কুইক বুকসে কিন্তু নতুন করে আপনার অ্যাকাউন্ট করেন নাই, ইনটুইটে কোম্পানি মানে সরি ইনটুইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তার আদলে কোম্পানি ক্রিয়েট করছেন কুইক বুকস, ঠিক আছে? তা এইখান থেকে আপনি সেই অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করতে পারবেন। ওকে, আপনার কুইক বুকসের মানে 30 দিনের সাবস্ক্রিপশন মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু ইনটুইট অ্যাকাউন্ট কখনো নষ্ট হবে না, ঠিক আছে? তো যাক, আমরা শর্টকাটে একটু জেনে নিলাম যে আমাদের কুইক বুকসে কোথায় কোন ফিচারটা আছে। আমরা প্রত্যেকটা কাজ এখানে আমাদের ডিটেইলে আছে পুরো কোর্স যুগে, জাস্ট আজকে পরিচিত হলাম। এখন আসি মেইন যে সেটিং গুলাই, কোম্পানি ইনফরমেশন সেটিং। আচ্ছা, কোম্পানি ইনফরমেশন সেটিং করতে করতে তার আগে আমি ডাটাবেজ ওপেন করবো, আপনাদের যে গুগল ড্রাইভ ডাটাবেজ দিয়ে দিয়েছি সেই ডাটাবেজ ওপেন করবো। এই ডাটাবেসকে নিয়ে যদি আমি কাজগুলো করি তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে ডাটাবেসটার ইউজ আমরা কিভাবে করব। কারণ অনেকে হয়তো ডাটাবেসটা নিয়ে রাখছেন, ওটা খুলেও দেখছেন অনেকে বা দেখেন নাই। এখন কিভাবে কাজ করবেন ডাটাবেস থেকে বা ডাটাবেসে আদৌ কি আছে, এ দেখেন আমি এত সুন্দর করে আপনাদের জন্য সাজায় রাখছি যে ক্লাস
একের থেকে 20-22 ক্লাস পর্যন্ত সব, কোথায় কোন ফোল্ডারে কোন ডাটা আপনার লাগবে সবকিছু কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। ক্লাস 1-এ যারা নতুন কোর্সে এনরোল করলেন তারা ক্লাস 1 ওপেন করবেন, দেখেন এখানে ভিতরে কোর্স মডিউল আছে, যে আমরা পুরো কোর্স জুড়ে কি কি শিখবো। কোম্পানির লোগো আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অর্থাৎ কুইক বুকসে বায়ার ভার্সন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং লগ ইন করে যাতে বুকমার্ক করবেন, এই যে আমি যেমন বুকমার্ক করছি এরকম যে বুকমার্ক করবেন সেই লিঙ্কগুলোও দেওয়া আছে। এরপরে ডাটাবেজ, যে একটা কোম্পানি ফর্ম করার জন্য যে ডাটাবেজ দরকার সেটাও দিয়ে দেওয়া আছে। এরপরে কোর্স মডিউল তো আছেই, আর এখানে রেকর্ডেড ভিডিও লিঙ্ক আকারে যেটা দেওয়া আছে, এটা আপনার কোর্স শেষ হয়ে গেলে আপনাদের ক্লাসের রেকর্ড গুলো লিঙ্ক আকারে এখানে থাকবে আজীবনের জন্য। ঠিক আছে, সেটা কোর্স শেষ করার পরে, এখন তো আমি ভিডিওই দিয়ে দিচ্ছি, তার মানে এখন তো এখানে নতুন করে ক্লাস দেওয়ার দরকার নাই। বরং কোর্স শেষ হলে আপনার জন্য মানে সারা জীবনের জন্য এই ক্লাসের অ্যাক্সেস থাকে, সেভাবে লিঙ্ক করে দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। তো এখন আমি ক্লাস 1-এ ডাটাবেসটা ওপেন করছি। ওপেন করে আমি বাকি কাজগুলো এখন করবো। 1-এও যে ডাটাবেস আছে 2-তেও এখন সেই ডাটাবেস, যতক্ষণ কোম্পানি সেট আপ না করবো ততক্ষণ সেম ডাটাবেস। এখন আমাদের এখনের কাজে আছে কি, কোম্পানি ইনফরমেশন সেটিং, যে একটা কোম্পানি ফর্ম করতে গেলে কি কি ইনফরমেশন সেট আপ করা লাগে। প্রথমে আসি কোম্পানি বেসিক ইনফরমেশন সেটিং। এখন বেসিক ইনফরমেশন সেটিং এর জন্য কোথায় যাব, আমরা জানি যে সব রকম সেটিং এর জন্য গিয়ার আইকন বা সেটিং আইকনে ক্লিক করব, করলাম। এবার এখানে কোথায় যাব, ইওর কোম্পানি একটা ফাংশন, লিস্ট একটা ফাংশন, টুলস এবং প্রোফাইল, আলাদা আলাদা 4টা ফাংশন। এখন ইওর কোম্পানির আন্ডারে আমার সব কাজ হবে। এখন ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্ট্যান্ট সেটিং আছে, অ্যাকাউন্ট্যান্ট সেটিং আমরা ক্লিক করব। অ্যাকাউন্ট্যান্ট সেটিং এ ক্লিক করলে আমাদের কিন্তু এখানে অপশন আসবে। দেখেন কতগুলো অপশন আছে, অ্যাকাউন্ট্যান্ট সেটিং এর ভিতরে আরো কতগুলো ফাংশন আছে, সেগুলো চলে আসবে। এই যে প্রথমে দেখেন, এই যে ইউজেস, প্রথমে আছে কোম্পানি, পরে ইউজেস, এরপরে সেলস, এটা এক্সপেন্সেস, এটা টাইম, এটা অ্যাডভান্স। এর একটা একটা করে আমাদের কিন্তু কোম্পানি আগে সেটিং না করলে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না। তা এই কাজটা সব থেকে বেশি পাবো কুইক বুকসে, ব্যাংক রিকনসিলিয়েশন এবং কোম্পানি ক্রিয়েট করা বা কোম্পানি ফর্ম করা কুইক বুকসে সব থেকে বেশি কাজ মার্কেট প্লেসে। এক হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন বা ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন বা পেপাল রিকনসিলিয়েশন, আর অন্যান্য দিকে কোম্পানি ক্রিয়েট করা, আর দ্বিতীয়ত মাঝখানে আছে ইনভয়েস করা। এই কাজগুলো সচরাচর বেশি পাবো, অন্যগুলো পাবো কিন্তু এই কাজগুলো সব থেকে বেশি পাবো। এখন আপনি যদি এই কোম্পানি ক্রিয়েট করাটা ভালোভাবে শেখেন, শুধু যদি এই একটা সার্ভিস দেওয়ার জন্য আলাদা একটা গিগ ক্রিয়েট করেন যে আমি কোম্পানি ফর্ম করাতে সহযোগিতা করি বা কোম্পানি ফর্ম করি, কোম্পানি ফর্ম করার জন্য কুইক বুকসে যে কেউ আমাকে হায়ার করতে পারেন, তা আপনি যদি সারা মাসে এই শুধু কোম্পানি সেট আপ করেও দেন, তাতেও আপনি অনেক বড় বড় কাজ পাবেন। কারণ ডাটাবেজ, অন্যান্য যে ক্লায়েন্টরা আসবে আপনার কাছে, তাদের ডাটাবেজ বিভিন্ন হতে পারে, যে বিভিন্ন সফটওয়্যার এসে তারা ছিল, কোনো লোকাল সফটওয়্যারে ছিল বা অন্য কোনো সফটওয়্যারে ছিল। কারণ কুইক বুকস এর মতো সুবিধা দেয়, এত সুবিধা সম্বলিত সফটওয়্যার পৃথিবীতে আর একটাও নাই। যদি তাই থাকতো তাহলে কুইক বুকস এর 85% মার্কেট শেয়ার হতো না। কম্পিটিশন আছে অন্যদের থাকে, কিন্তু এত পরিমাণ চাহিদা নাই কোনো সফটওয়্যারের। এখন প্রতিনিয়ত অন্য সফটওয়্যার থেকে কুইক বুকসে শিফট হওয়া পার্সেন্টেজ বেশি। সেক্ষেত্রে আপনি কোম্পানি ফর্ম করা এটা সহজ কাজ, যে কাউকে দেখাই দিলে কোথায় কি সেটিং সবকিছু করতে পারবেন। কিন্তু এটা আপনার একটু রপ্ত করতে হবে, এটা রপ্ত করতে পারলে অনেক কাজ আপনি পাবেন মার্কেট প্লেস থেকে। এখন চলেন আমরা কোম্পানির আন্ডারে এখানে অ্যাকাউন্ট সেটিং এ এসে কোম্পানির আন্ডারে আমরা এখন সেট আপ করবো। দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় পেন আইকন দেওয়া আছে, এই যে উপরে যে পেন আইকন, পেন আইকনে ক্লিক করলাম, করে এখানে বলছে কোম্পানির নেম। কোম্পানি নেম তো আমরা দিয়েছি ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, ইউনিক ফার্মাসিউটিক্যালস এলএলসি। প্রত্যেকের কোম্পানি নেমটাই নামে রাখবেন আপনি, পরে যে নাম চেঞ্জ করে দেন ব্যাপার না, কিন্তু এখন প্র্যাকটিস করব আপনার পোর্টফোলিও কিন্তু, আপনি যদি এখানে উল্টোপাল্টা নাম দেন আপনার কিন্তু সেই পোর্টফোলিও সেইভাবে হয়ে যাবে। কিন্তু উল্টাপাল্টা নাম দিবেন না, এখানে প্র্যাকটিসের জন্য আমরা যে একটা ডাটাবেজের আলোকে আগাচ্ছি, সেই সবাই সেম নামটা দিবেন, সবাই সেম নামটা দিবেন। ভবিষ্যতে আপনার এমন অনেক অ্যাকাউন্ট, এই যে যেমন বাংলাদেশের অ্যাকাউন্টেন্ট ভার্সনের আমি ভিডিও দিয়েছি, ইউএসএ অ্যাকাউন্টেন্ট ভার্সনে ভিডিও দিয়েছি, এটা লাইফ টাইম ফ্রিতে আপনার থাকবে, ওটার অ্যাক্সেস কোনোদিন আপনার হারাবে না। এটা এই বায়ার ভার্সনের মতো না যে 30 দিন পরে শেষ হয়ে যাবে। আপনার যদি দিতে হয় ওগুলো আপনি বিভিন্ন নামে ভ্যারাইটিস নামে দেন, কিন্তু অন্তত প্র্যাকটিস যেটাই করতেছেন কোর্সে, এটার নাম ইউনিক ফার্মাসিউটিক্যালস এলএলসি, এটা রাখেন। ঠিক আছে, তাহলে কোম্পানির নেম আছে, কিন্তু আমাদের দিতে হবে কি কোম্পানির লোগো। এটা আমি কোথা থেকে দেবো, আমার এই যে ডাটাবেজ, এখানে যে ডাটাবেজ দেখেন এই যে কোম্পানির লোগো দেওয়া আছে, আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে এখানে ডাটাবেজ এই লোগোটাই আমি অ্যাড করে দিব। যেহেতু আমার কাছে আগে থেকেও আছে, কিন্তু আমি চাচ্ছি এটা ডাউনলোড করব, আপনারাও ডাউনলোড করবেন, এই যে কোম্পানি লোগো এখান থেকে আমরা দিব। তাহলে আমি এখান থেকে প্লাস, এই লোগোর পরে এসে প্লাসে ক্লিক করলাম, এরপরে আবার এখানে প্লাসে ক্লিক করব। আমার যেখানে রাখা আছে এই যে ডাউনলোড করলাম, আমার এই যে ধরেন এখানে ডাউনলোডে চলে গেছে, কোম্পানি লোগো সিলেক্ট করে ওপেন করলাম।
ওপেন করার পর একটু অপেক্ষা করব, এই 0%টা 100% না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে একটু সময় নিবে, দাঁড়ান। আচ্ছা, আমরা দেখি সেভে ক্লিক করে দেখি যেটা সেভ হয়েছে কিনা। মানে এটা শো করতেছে না একটু। আচ্ছা, শো করছে। তাহলে আমরা এবার সেভ দিব। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু কোম্পানি লোগো সেট আপ করা ক্লিয়ার। এখন বায়ার যদি কোম্পানি লোগো দেয়, আপনি এভাবে সেট আপ করবেন। এখন এখানে কোম্পানি নেম এটা আমরা চেঞ্জ করবো না, যদি কেউ অন্য নামে দিয়ে থাকেন এই মুহূর্তে নামটা চেঞ্জ করে নেবেন, যে কুইক বুকস, এখানে যে কোম্পানিটা ক্রিয়েট করছি ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এই নামটা দিবেন। এখন পরে আসি, যে কোম্পানি নেম আর লিগ্যাল নেম এ দুটো কি সেম নাকি আলাদা। দেখেন এখানে টিকমার্ক দেওয়া আছে ডিফল্টে, সেটিংটা আমরা করি নাই। ডিফল্ট ভাবে সেটিং করা আছে কি, সেম অ্যাজ এ কোম্পানি নেম। তার মানে অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে গ্রুপ অফ কোম্পানি হতে পারে, বা অন্যান্য অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে কোম্পানির নাম এক আর লিগ্যাল নেম অর্থাৎ কাগজ কলমের নাম অন্যটা থাকতে পারে, অর্থাৎ ব্র্যান্ড নেম অনেকে ব্যবহার করে, আবার লিগ্যাল নেম অন্যটা থাকতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আপনি যে প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছেন তাদের যদি একটাই নাম হয়, তাহলে লিগ্যাল নেমের জায়গায় টিক দিবেন যে এটা কোম্পানি নেম, যেটা সেটাই হচ্ছে কোম্পানির লিগ্যাল নেম। তাহলে এখানে টিক মার্ক থাকবে সেম অ্যাজ এ কোম্পানি নেম। কিন্তু যদি এমন হয় যে কোম্পানি নেম একটা লিগ্যাল নেম আলাদা, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা টিক মার্ক উঠাবেন, উঠাই দিয়ে লিগ্যাল নেমটা যদি আলাদা হয়ে থাকে সেটা এখানে বসাবেন। ঠিক আছে, সেই লিগ্যাল নেম যদি আলাদা হয়ে থাকে সেটা এখানে বসাবেন। ঠিক আছে, আর যদি মনে হয় যে না লিগ্যাল নেম নেই, দুটো মিলে একটাই নাম কোম্পানি নেম, তাহলে এটা টিকমার্ক দিবেন, এটা এর ফাংশনটা বন্ধ করে দিবেন। ওকে, দিলাম। এরপর আছে কি কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার। এটা আমরা কোথায় পাবো? এই যে ডাটাবেজে দেখেন, ওই কুইক বুকস এর আমরা যে কোর্সটায় আসি সেটা এই ইউকে ডাটাবেজের আলোকে আমরা একটা ডাটাবেজের আলোকে কাজ করতেছি। এখন এইটা আমরা ওপেন করব, এখানে ডাবল ক্লিক করেন, করলে এটা ডক ফাইল ওপেন হবে। ঠিক আছে, গুগল ডক্স। এখানে দেখেন এই যে একটা নাম্বার আছে, এই যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, রিলোডটা শেষ হোক। এই যে দেখেন এই যে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে। আপনারা এই ডাটাবেজের আলোকে সম্পূর্ণ আপনাদের কোম্পানিটা সেট আপ করবেন। এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেখেন, এই যে এই এই অপশনটা। এখন এখানে তো বলতে পারেন যে ডাটাবেজ তো একটা, আমরা কি সবাইকে এই সেম নাম্বারটা ব্যবহার করব কোম্পানি ডাটাবেজে? না, আমি বলতেছি যে আপনাকে বায়ার যেটা দিবে সেটা তো আপনি পাবলিকলি আমাদের সবাইকে বলবেন না, যে আমরা একসাথে যারা কোর্স করছি সবাইকে ডাটাবেস তো শেয়ার করবেন না। কিন্তু আমাদের তো এক একজনকে আলাদা আলাদা ডাটাবেস দিতে পারতেছি না, কারণ কি এভাবে প্র্যাকটিস করা যায় না যে আলাদা আলাদা ডাটাবেস। প্র্যাকটিস ডাটা অর্থাৎ ট্রানজেকশনের ডাটা আলাদা দেওয়া যায়, কিন্তু একটা প্রতিষ্ঠানের ডাটা, ভ্যারাইটিস ডাটা, এটা দেওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটা কপি করবেন। আপনার বায়ারের কাজ যখন করবেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আপনার বায়ারের কাজ যখন করবেন তখন আপনার বায়ার যে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এখানে দিবে সেটা আপনি দিবেন। যেমন বাংলাদেশে অ্যাকাউন্টেন্ট ভার্সন যখন করবেন দেখবেন এখানে পিন নাম্বার অর্থাৎ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা দিতে হবে। ঠিক ইউএসএ, এই সরি ইউকে তে কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার দিতে হয়। ঠিক আছে, এটা আছে সিআরএন, আমাদের যেমন বিন ওটা সিআরএন। তা আমরা এই এই নেমটা, সরি এই এই নাম্বারটা পেস্ট করলাম। পেস্ট করে এখন দেখেন এখানে যে নাম্বারটা আছে, আমি যদি এই দেই, আপনি যদি ওই রকম দেন, অন্যজন যদি আর মানে বেজে যে কয়জন আছে সবাই যদি সেম দেয়, তাহলে কিন্তু ব্যাপারটা স্ক্যাম হয়ে যাবে, ফেক হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি আপনি জাস্ট বুঝলে হবে, যেটা বোঝাতে চাচ্ছি সেটা বুঝলে হবে, যে বায়ার, যে বায়ারের সাথে কাজ করবেন সেই বায়ার যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, আপনি সেটা দিবেন কপি করে। কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু সবাই একই কোম্পানি নেম দিয়ে প্র্যাকটিস করতেছি, এক্ষেত্রে আমি মাঝখান থেকে ধরেন এই যে তিনটা বা চারটা, লাস্টের ধরেন লাস্টের চারটা বা লাস্টের পাঁচটা আমি একটু চেঞ্জ করে দিব, এই ধরনের পাঁচটা কেটে নিচ্ছি, দিয়ে আমি আমার মন মতো একটু দিয়ে যাচ্ছি, জাস্ট বোঝার সুবিধার্থে, যাতে করে আপনারা বুঝতে পারেন। কিন্তু দিন শেষে নাম্বার কিন্তু 9টা হবে, ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার কিন্তু 9টা হবে। এটা যেন আবার 10টা বা 8টা হয়ে যায় না। এটা হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে, যাতে করে আপনাদের সবার সেম না হয়। সেম হলে কি হবে, সবাই সেম হয়ে গেলে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। যে কি হলো ব্যাপারটা, এটা তো ফেক হচ্ছে, যে একই কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সবাই কোম্পানি ওপেন করতেছে বাংলাদেশ লোকেশন থেকে, ব্যাপারটা কি? তখন কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিবে। কাজেই আপনারা এখানে একটু পাল্টাই দিবেন, এখন যেহেতু প্র্যাকটিস পারপাজ ইউজ করতেছি, বায়ারেরটাই রিয়েলি কাজ করবো, তা সেক্ষেত্রে রিয়েলটা রিয়েল দিব। এখন একটু আমরা একটু চেঞ্জ করে দিব যাতে সবার সমান না হয়, কেউ কারোটা দেখবে না, যে যাদের মতো করে দিবে, চার পাঁচ সংখ্যা চেঞ্জ করে দিব বোঝার সুবিধার্থে। আচ্ছা দিলাম। এখন এটা কি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, ইন্টারিয়র ভ্যাট বা জিএসটি বা ট্যাক্স আইডি নাম্বার। অনেক দেশে এই যেটা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার এটা আবার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, আবার অনেক দেশে কি
ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার আর কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দুটো দুই রকম হতেই পারে, এবং অনেক ক্ষেত্রে দুই রকম হবে, আবার অনেক ক্ষেত্রে অনেক দেশে দেখবেন একই রকম, যে যেটা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার সেটা ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। আবার অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন চেঞ্জ, যে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার আলাদা, কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার আলাদা। আপনার যাই হোক, আমি একটা দিয়ে এখানে বোঝালাম যে এই প্রতিষ্ঠানে একটা দেওয়া আছে, তাহলে এই দুটোই সেমটা, ওইখানে যেটা দিয়েছেন এটা কপি করে এখানে সেভ দিলেন। সেভ দেওয়ার পরে এই পোর্শন হয়ে গেল। এবারে কোম্পানি টাইপ, এই পেনে এখানে ক্লিক করেন। আমরা কি দিয়েছিলাম? পার্টনারশিপ। এখন দেখেন এই ডাটাবেজে কি আছে, সরি এই যে এই পাশে, এই ডাটাবেজে কি আছে দেখেন, এই যে এখানে ম্যানেজড বাই পার্টনারশিপ। ওকে, তার মানে আমরা এটা বুঝলাম কিন্তু এটা পার্টনারশিপ কোম্পানি। ঠিক আছে, তাহলে আমরা সেভাবে কিন্তু এখানে পার্টনারশিপটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় চুজ করছিলাম। আপনি যদি অন্য কিছু দিয়ে দেন, আপনি এখানে এসে পার্টনারশিপ যেখানে লেখা আছে সেটা চুজ করে দেন। ওকে, এবার আসি এই যে যে ইন্ডাস্ট্রিতে আমরা ওই সময় ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন ম্যানুফ্যাকচারিং দিয়েছিলাম, আপনি এখানে এই সেমটা দিয়েন, বা যদি মনে হয় হেলথ কেয়ার রিলেটেড কিছু দিবেন দিতে পারেন। ঠিক আছে, মানে বায়ার যেটা দিবে আমরা সেটা দিব। এখানে অনেক ক্ষেত্রে হেলথ কেয়ার আসে না, সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল বা হোম হেলথ কেয়ার সার্ভিস এরকম আসে। তা আমরা ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন ম্যানুফ্যাকচারিং দিলাম, দিয়ে সেভ দিলাম। আপনারা এই দুটো সেভ এরকম রাখেন। ঠিক আছে, দেওয়ার পর এবার আসি কন্ট্যাক্ট ইনফরমেশনে, এইখানে পেন আইকনে ক্লিক করেন। এখানে কোম্পানি ইমেইল, দেখেন এটা কোন মেইল, আমি যে মেইল দিয়ে কোম্পানিটা ক্রিয়েট করছি, অর্থাৎ ইনটুইট ফর এডুকেশন এই অ্যাকাউন্টটা যেটা দিয়ে ক্রিয়েট করছি, ওইটা দিয়েই আবার কোম্পানি ওপেন করছি, এই জন্য কোম্পানি মেইল কি হয়ে গেছে, ওই মেইলটা। এখন আপনার যে বায়ার, সে যদি নতুন করে কোম্পানি ক্রিয়েট করতে চায়, যদি এমন হয় যে না তার কোম্পানি আছে, সে অন্য কোনো কাজের জন্য আপনাকে অ্যাসাইন করতেছে, তাহলে তো আপনার কোম্পানি ইমেইল টেইল এগুলো নিয়ে কোনো কাজ করার দরকার নেই। কিন্তু যদি এমন হয় যে না, উনি নতুন করে কোম্পানি ক্রিয়েট করবে, উনি জানে না, আমাকে অ্যাসিস্ট করলো, সেক্ষেত্রে কি করতে হবে, উনি কোন মেইলে কোম্পানি ক্রিয়েট করতে চাচ্ছে সেই মেইলটা ওনার কাছ থেকে নিতে হবে, নিয়ে সেই মেইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে। তো এখানে আমরা যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই মেইলটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আপনি যদি চান চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু আমি বলবো কেউ চেঞ্জ করেন না। ঠিক আছে, এখন এটা কোম্পানি মেইল, যদি মনে হয় যে না বায়ার যেটা দিয়েছে ওইটাই হবে না, ওনার বিজনেস মেইল আর একটা আছে, তা আমার তো অপশন আছে দেখেন, এটা কোম্পানি মেইল। এরপরে আছে কাস্টমার ফেসিং ইমেইল, যে প্রতিষ্ঠানের কাজ আপনি করবেন, যদি এমন হয় যে না ওনাদের কোম্পানি মেইল অ্যাড্রেস একটা আর কাস্টমার ফেসিং মেইল অ্যাড্রেস আলাদা, তাহলে কিন্তু এখানে যেখানে টিকমার্ক দেওয়া আছে সেম এজ এ কোম্পানি ইমেইল, সেটা চেঞ্জ করবেন। এ দেখেন এখানে টিকমার্ক উঠাই দিলাম, উঠাই দিয়ে যে আমার কোম্পানি মেইল একটা, যেটা কোম্পানির বিজনেস পারপাজ ইউজ করা হবে, কিন্তু কাস্টমার ফেসিং মেইল আলাদা, যেটা দিয়ে আমি কাস্টমারদের শুধু ডিল করা বা কাস্টমারদের সাথে কমিউনিকেট করব। সেক্ষেত্রে যদি আপনার মেইল চেঞ্জ হয়, তাহলে আমি এখানে দিয়ে দিলাম ধরেন আলাদা একটা, এই যে 18তম ব্যাচের যে মেইল এটা দিয়ে দিলাম, যে এইটা আমার কাস্টমার ফেসিং মেইল। দুইটা দুই রকম হয়ে গেল। আর যাদের একটাই মেইল থাকবে তাহলে সেক্ষেত্রে টিকমার্ক দিবেন, এখানে আর দ্বিতীয় অপশন নাই, যেখানে দুটো মেইল থাকবে সেখানে কাস্টমার ফেসিং মেইলটা এখানে বসায় দিবেন। ওকে, আমি এক্সাম্পল হিসেবে একটা বসালাম। এবার আসি কোম্পানি ফোন নাম্বার। কোম্পানি ফোন নাম্বার, এই দেখেন ডাটাবেজে ফোন নাম্বার আছে, বা আপনাকে যে অ্যাড করতে দিবে তার ফোন নাম্বারটা অ্যাড করতে দিবে। এই দেখেন 44 এখানে আছে দেওয়া, আপনি এর পরের টুকু নেন কপি করে। এখন এখানেও কিন্তু নাম্বার একটা আছে, আবার সবাই এই নাম্বার যেন একটা দিয়ে দিয়েন না, আপনারা নাম্বার একটু চেঞ্জ করে দিন। +44 থাকতেছে, এরপরে এটা পেস্ট করে আমি এখান থেকেও লাস্টের 4 ডিজিট মুছে দিয়ে নতুন কিছু দিয়ে দিলাম। মানে নাম্বারও যদি সেম হয়ে যায় তাতেও কিন্তু ফেক হওয়ার সম্ভাবনা। এক হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, আর একটা হচ্ছে ফোন নাম্বার, এই দুটো যেন এক হয়ে যায় না। আর ওয়েবসাইট ইমেইল, এই এই তিনটা চারটা ইনফরমেশন, যেহেতু একটা ডাটাবেজে করলে সবাই সেম দিলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। দেখেন আমি কোনটা কোনটা চেঞ্জ করতেছি আমি তো বলে দিচ্ছি, এবার যারা ভিডিও দেখবেন তারাও এখান থেকে ইনফরমেশন পাবেন, সমস্যা নেই। আমি ফোন নাম্বার দিলাম, লাস্ট 4 ডিজিট একটু এডিট করে দিলাম, কিন্তু কোনো বায়ারেরটা আমরা কিন্তু এডিট করে দিব না, যা দিব তাই, কারণ সেটা তো আমার একার কাছে থাকতেছে, আপনার একার কাছে থাকতেছে, ওটা তো কাউকে দেওয়ার প্রয়োজন হবে না। যাক, তাহলে দিলাম কোম্পানি ফোন নাম্বার। এবার আসি, এখানে আমরা দিব কি, এই যে ওয়েবসাইট, এই দেখেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে www.uniquepharma.uk, এটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিব, এইখানে দিয়ে দিলাম। এখন এই ওয়েবসাইটটা আমি দিয়েছি, আপনি দেন, কিন্তু আপনি এখানে কোনো একটু কাস্টমাইজ করে দিন। ইউনিক ফার্মা আমি ধরেন এখানে একটা হাইফেন দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি যে কোনো কিছুটা চেঞ্জ করেন, মানে যাতে করে অন্য কারোর সাথে মিলে না যায়। তো এখানে খুব বেশি তো চেঞ্জ করার কিছু নাই, লাগে আপনি দেখা যাচ্ছে বিভিন্ন সংখ্যা দিতে পারেন, বা ইউএন ফার্মা দিতে পারেন, মানে আপনি বুঝলে হচ্ছে এই বিষয়গুলো যেগুলো কমন সবার সাথে কমন যাবে, নাম হোক সেম, কিন্তু ওয়েবসাইটটা একটু স্বতন্ত্র থাকুক। তা আমি ধরেন এরপর একটা ডট দিয়ে ইউনিক ফার্মা দিয়ে দিলাম, .uk দিয়ে সেভ। এখানে বলবে দেখেন সিস্টেম, ইউ অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার ওয়ার্কিং অন দিস অ্যাট দ্য সেম টাইম, এগুলো কিছু না, মূলত এটা অ্যাড করার সময় এরকম আসে। ঠিক আছে, আপনি এখানে একটা রিলোড দিবেন, আগে ডান দিবেন, এই যে ওয়ান্ট টু লিভ, আচ্ছা,
এখানে ইয়েস দিয়ে আমি একটু বের হয়ে যাচ্ছি, মানে এখানে একটু রিলোড নিবে প্রত্যেকে যখন এই সেটিং করতে আসবেন, সেখানে আবার এরকম রিলোড নিবে, মানে বলবে যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন যে অ্যাক্সেসটা আছে সেইটার সাথে আর আপনি একই সময় কাজ করতেছেন এটা বলবে। কিন্তু আপনি ব্যাকে আসবেন না, আপনি ওখানে ওই ডান দিয়ে সেভ হোক না হোক আপনি কেটে দিবেন ওইখান থেকে, এইখান থেকে কেটে দিবেন, দিয়ে আপনি আবার ওই গিয়ার আইকনে যে অ্যাকাউন্টেন্ট সেটিং এ যাবেন। এটা সবার বেলায় হবে। আবার আসবো। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছিল। এখানে এসে জাস্ট ওয়েবসাইট অ্যাড করতে, এই দেখুন ফোন নাম্বার হয়েছে, শুধু আমাদের ওয়েবসাইটটা অ্যাড করতে বাকি আছে। আমরা আবার ওয়েবসাইট নিব এখান থেকে। এই যে ওয়েবসাইটটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, ইউনিক ফার্মার ফরে এখানে মাঝখানে একটা হাইফেন দিয়ে দিলাম, দিয়ে সেভ। ওকে, এবার দেখেন সেভ নিয়ে নিয়েছে, প্রবলেম নেই। এবার আসি অ্যাড্রেস। অ্যাড্রেসে এখানে পেন আইকনে ক্লিক করেন, এই দেখেন এখানে কি আছে, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, কাউন্টি, পোস্ট কোড। এখন আমাদের কই আছে এগুলো, এই যে ডাটাবেজে দেখেন, এই যে স্ট্রিট অ্যাড্রেস 51 পার্কার স্ট্রিট, এটা কপি করব, বা আমি পুরোটা আগে কপি করে নিয়ে আসবো। দেখেন এই যে পুরোটা কপি করছি, ইউকে পর্যন্ত কপি করছি। ইউকে আমার দেওয়া লাগবে না, কারণ কোম্পানিতে ইউকে অটোমেটিক্যালি সেট থাকবে। আমি সব অ্যাড্রেসটা কপি করে এনে আগে স্ট্রিট অ্যাড্রেসের ভিতরে পেস্ট করলাম, পেস্ট করে এখন এখানে সিটি কি, কভেন্ট গার্ডেন, এটা আমি কাট করে নিয়ে আসবো, কভেন্ট গার্ডেন এখান থেকে সিটিতে নিয়ে আসলাম। এবার কাউন্টি, এই যে লন্ডন, এটা আমি কেটে দিব, কেটে দিয়ে আমি জাস্ট দেখে রাখলাম লন্ডন। কাউন্টি কি, প্রদেশ, ঠিক আছে, বা স্টেট, এই যে এক এক দেশে এক এক নাম, যেমন ইউএসএ তে স্টেট যেটা, ওইটা আবার ইউকে তে কাউন্টি, ঠিক আছে, বা রিজিয়ন, এগুলো সেম। যেমন বাংলাদেশের বিভাগ, দেখা যাচ্ছে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, এটা গুলো হচ্ছে কাউন্টি, রিজিয়ন বা স্টেট বলতে পারেন। এখন এই কাউন্টিতে যাব, কাউন্টিতে যে আমি দেখছি যে লন্ডন, লন্ডন ওখানে টাইপ করে দেওয়ার দরকার নাই, আমি এখান থেকে লন্ডনটা খুঁজবো। এই যে লন্ডন, এই দেখেন, এই যে দিয়ে দিলাম। এবার পোস্ট কোড দেখেন, এক এক দেশের পোস্ট কোড একরকম। আপনি যেটাকে জিপ কোড নামে চেনেন ওইটাই পোস্ট কোড, কিন্তু দেশ টু দেশ ভ্যারি করে। এই যে এখানে পোস্ট কোড, এইটা আমি যে আগে থেকে কপি করে এখানে নিয়ে আসছি, দেখেন এই যে লাস্টে, দেখেন এর ফরম্যাটটা দেখেন, পোস্ট কোড ইউ, ইউকের পোস্ট কোডটা কিন্তু স্বতন্ত্র। দেখেন কেমন, মানে অ্যালফাবেট আছে, নাম্বার আছে, আবার স্পেস দিয়ে আবার নাম্বার, অ্যালফাবেট আছে, এরকম আছে, ঠিক আছে। তা আপনি এখানে প্রথমে শুধু দেন স্ট্রিট অ্যাড্রেস এবং কান্ট্রিটা, বা যদি পুরোটা দিতে চান যে না আমি পুরোটা ওখানেও দেবো, দিতে পারেন। এই যে তা আমি বলবো যে না, পুরোটা ওখানে দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট ওই স্ট্রিট অ্যাড্রেস, মানে এটা ইনভয়েসে শো হবে, তাহলে এইটুকু কপি করে প্রথমে দিবেন স্ট্রিট অ্যাড্রেস, এরপরে জাস্ট ইউকে, স্ট্রিট অ্যাড্রেসের পরে ইউকে। এই দেখেন আমি নিয়ে দেখাচ্ছি, এই স্ট্রিট অ্যাড্রেসের পরে কমাটা সহ নিলাম, নিয়ে ধরেন এখানে কিছু নাই, এখানে ধরেন কিছু নাই, আমি পুরোটা এই যে স্ট্রিট অ্যাড্রেস কমা দিলাম, দিয়ে আমি পরে ইউকেও কপি করে নিয়ে আসলাম। জাস্ট এতটুকু ইনফরমেশন স্ট্রিট অ্যাড্রেসে আপনি দিয়ে রাখলেন। এই এরপরে কভেন্ট গার্ডেন এটা দিলেন হচ্ছে সিটিতে, স্টেটে বা রিজিয়ন বা কাউন্টিতে দিলেন লন্ডন, আর এটা দিলেন জিপ কোড বা পোস্ট কোড। ওকে, দিলাম। এখন যদি এমন হয় যে কোম্পানি অ্যাড্রেস আর কাস্টমার ফেসিং অ্যাড্রেস আলাদা, সেক্ষেত্রে কি করবেন? যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি উদাহরণস্বরূপ বুঝি যে প্রাণ আর এফ এল গ্রুপ বাংলাদেশের একটা বড় গ্রুপ অফ কোম্পানি, তা সেক্ষেত্রে এনাদের ধরে নেন যে ধানমন্ডিতে হচ্ছে হেড অফিস, কিন্তু এনারা যে প্রোডাক্ট ডেলিভারি করে বা কাস্টমার ফেসিং অ্যাড্রেস অর্থাৎ সেটা দেখা যাচ্ছে মিরপুর, হেড অফিস মানে আহ, ধানমন্ডিতে সাপোজ, কিন্তু হেড অফিস ইসের এই কাস্টমার ফেসিং অফিস বা ডিস্ট্রিবিউশন সেন্টার যেটা বা ডিস্ট্রিবিউশন অফিস, এটা হচ্ছে মিরপুর। এক্ষেত্রে যদি একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনি কাজ করতেছেন তাতে যদি দুইটা প্রতিষ্ঠানের মানে দুইটা অ্যাড্রেস দুই রকম হয়, তাহলে এখানে কাস্টমার ফেসিং অ্যাড্রেস টিকমার্ক উঠালেন, উঠাই এখানে নতুন করে ধরেন অ্যাড্রেস দিলেন, সবগুলোই সেম ভাবে দিয়ে আসলেন। আবার যদি এমনও হয় যে না, তিন প্রকারের অ্যাড্রেস, কোম্পানির হেড অফিসের অ্যাড্রেস আলাদা, কাস্টমার ফেসিং অ্যাড্রেস আলাদা, আবার লিগাল অ্যাড্রেস যে কাগজ কলমের লিগাল অর্থাৎ আইনগত অ্যাড্রেস আলাদা, হতেই পারে অনেক প্রতিষ্ঠানের, যে এখানে আমার কর্পোরেট অফিস, এখানে আমার হেড অফিস, এটা আমার কাস্টমার ফেসিং বা ডিস্ট্রিবিউশন অফিস, এরকম আছে না, বা এটা আমার লিগাল অফিস, এটা আমার কোম্পানি অ্যাড্রেস, আবার এটা আমার কাস্টমার ফেসিং অ্যাড্রেস। যদি তিন রকম হয়, এই যে উপরের তথ্য সম্বলিত ভাবে এই তিনটা এইভাবে দিবেন। অপশন তিনটা কুইক বুকস রেখে দিয়েছে। আর যদি আপনার একটাই অ্যাড্রেস হয়, তাহলে এই দুটো টিকমার্ক দিয়ে এই প্রথমটা অ্যাড্রেস, মানে এই অ্যাড্রেস সেম অ্যাজ এ কোম্পানি অ্যাড্রেস, অর্থাৎ কাস্টমার ফেসিং অ্যাড্রেস যেটা সেটাই আমার কোম্পানি অ্যাড্রেস, আবার কোম্পানি অ্যাড্রেস যেটা সেটা কাস্টমার ফেসিং অ্যাড্রেস, আবার লিগাল অ্যাড্রেসও সেম, অর্থাৎ সবগুলো আমার কোম্পানি অ্যাড্রেস যেটা ওইটাই আমার সব অ্যাড্রেস, একই অ্যাড্রেস, তাহলে সেম। আর অন্যান্য অ্যাড্রেস থাকলে তাহলে আমরা কি কি দিব এটা আমরা জানি আশা করি। তাহলে এগুলো আমি দিলাম, দেওয়ার পরে আমার সবকিছু এটা হলো। এবার কমিউনিকেশন উইথ ইনটুইট, এটা আমার কিন্তু কোনো টুলস এর কাজ নাই, মার্কেটিং প্রিফারেন্স, আবার এখানে কুকিজ প্রিফারেন্স, এখানে আমার কোনো কাজ নাই। এখন আমি কি করব, সব কিছু দিলাম, দেখেন প্রত্যেকটা অপশনে কিন্তু এসে এসে সেভ দিয়েছি, প্রত্যেকটা অপশনে এসে সেভ দিয়েছি, কিন্তু লাস্টে এসে আপনি যদি ডান না দেন তাহলে কিন্তু ফাইনালি এগুলো সেভ থাকবে না।
লাস্টে এসে ডান দিতেই হবে, এই কর্নারে ডান দিতে হবে, না হলে কিন্তু সেভ থাকবে না। আমরা তাহলে আমাদের প্রথম পোর্শন কাজ শেষ, অর্থাৎ কোনটা, কোম্পানি বেসিক ইনফরমেশন সেটিং এর কাজ শেষ। এবার আসবো আবার গিয়ার আইকনে যাব, অ্যাকাউন্টেন্ট সেটিং এ যাব। এখন আমাদের কি সেটিং, নোটিফিকেশন সেটিং। এখন এই নোটিফিকেশন সেটিং দেখেন এখানে কোনো নোটিফিকেশন সেটিং বলতে কিছু নাই। এইটা কিছুদিন আগেও নোটিফিকেশন সেটিংটা ছিল, এই যে ইউজেস যেখানে ছিল এখানে ছিল নোটিফিকেশন সেটিং। সেইটা কি করছে বর্তমানে কুইক বুকস আপডেট এনে অ্যাডভান্স সেটিং এর ভিতরে সব নোটিফিকেশন সেটিং গুলো ঢোকায় দিয়েছে। এটা আমরা আগামী ক্লাসে দেখবো, কারণ সে পর্যন্ত আমরা এখন যাইতে পারবো না, কারণ অনেক এটা। এখন আমরা কি করব, নোটিফিকেশন সেটিং আমরা জানলাম যে অ্যাডভান্স সেটিং এর ভিতরে ঢুকাইছে, তাহলে আমরা এখন কি করব, এই দেখেন আপনাদের ব্যাচের থেকে নতুন একটা জিনিস আনছে কুইক বুকস, যেটা আমার রানিং যে ব্যাচ সেই ব্যাচেও কিন্তু আমি পাইনি। এই সদ্য আপনাদের ব্যাচেই নতুন আনলো। এরকম অনেক কিছু আপডেট এনে থাকে কুইক বুকস। এই যে ইউজেস, ইউজেসটা কি, এখানে ক্লিক করেন। দেখেন এখানে আপনি যখন একটা সাবস্ক্রিপশন নিবেন, পেইড সাবস্ক্রিপশন, তখন 15 জন ইউজারকে এই কোম্পানির অ্যাক্সেসটা দিবে, সরি 25 জন ইউজারকে এই কোম্পানির অ্যাক্সেসটা দিতে পারবেন, অর্থাৎ বিলাবল ইউজার। মানে এই কোম্পানির অ্যাক্সেস যদি আমার কাছে থাকে, এই এমন অ্যাক্সেস যে আমি এই অ্যাকাউন্টের বিল পরিশোধ করতে পারবো ইনটুইটকে আমার বায়ারের হয়ে, এটা হচ্ছে বিলাবেল ইউজার। তো এইটা নিয়ে আমাদের আরো ক্লাস আছে, কিভাবে অ্যাক্সেস দিতে হয় নিতে হয়, এই ক্লাসে আমরা আরো একটু পরিষ্কার হবে। এখানে শুধু জাস্ট লিমিটটা, যে ইউজেস লিমিটটা শো করে, এখানে সেটিং এর কিছু নাই। যে আমি যেমন একটা কোম্পানি ক্রিয়েট করছি, করার পর আমি একটা ইউজার হিসেবে এটা এখানে জেনারেট করছে আমাকে, যে আমি একটা ইউজার, এখানে 25টার ভিতরে একটা আমি ইউজ করছি তাই এক দেখাচ্ছে। আর নিচে চার্ট অফ অ্যাকাউন্ট, আমরা যে অ্যাডভান্স প্যাকেজটা চুজ করছি, আমরা জানি অনেকগুলো প্যাকেজ থাকে কুইক বুকসে, সিম্পল স্টার্টার, তারপরে এখানে বেসিক প্যাকেজ থাকে, সোল ট্রেড থাকে, এরপরে প্রিমিয়াম থাকে। ঠিক আছে, এক এক দেশে প্যাকেজের নামগুলো ভ্যারি করে, এক এক দেশে প্যাকেজের প্রসিডিউর গুলো ভ্যারি করে। সর্বশেষ হচ্ছে অ্যাডভান্স ইউজার, ঠিক আছে, বা অ্যাডভান্স যেটা বলতেছে, ঠিক আছে, কুইক বুকস অনলাইন অ্যাডভান্স প্ল্যান। বিভিন্ন প্যাকেজ বিভিন্ন প্ল্যান থাকে, তাই এখানে আমার বলতেছে যে আমি যতগুলো ইউজ করতে পারবো, সেই 25টা ইউজ করতে পারবো, ইউজার দিতে পারবো 25টা, তার একটা আমি যেটা ক্রিয়েট করছি ওইটা একটা হয়েছে, এখনো 24 জনকে পাঠাতে পারবো। আর এখানে বলছে যে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাডভান্স প্ল্যানটা নিলে আনলিমিটেড, এখানে দেখেন আনলিমিটেড দিতে পারবো, এখন আমি অ্যাড করি নাই বিধায় লেখা আছে জিরো অফ আনলিমিটেড। ঠিক আছে, আমরা চার্ট অফ অ্যাকাউন্ট যখন অ্যাড করবো তখন আমরা আরো বুঝতে পারবো। তাহলে এখানে এই এতটুকু, এখানে কাজ করার কিছু নাই, জাস্ট শো অফ করা যাবে। এরপরে আসবো আমরা সেলস সেটিং এ। এই যে নিচে সেলস সেটিং আছে আর কাস্টমাইজ ইনভয়েস আছে, তাই কাস্টমাইজ ইনভয়েস সেটিং এই সেলস সেটিং এর ভিতরে, এই যে সেলস সেটিং এ গেলেন, এই কাস্টমাইজ ইনভয়েস সেটিং যেটা এটা হচ্ছে উপরে, আর বাকি সব কিন্তু এই নিচে স্ক্রল করে যা পাবেন সব সেলস সেটিং। তার মানে আমি প্রথমে যখন সেলস এর ভিতরে ঢুকতেছি, এখানে দুইটা প্যাটার্ন পাচ্ছি। এক হচ্ছে এইখান থেকে নিচে, অর্থাৎ প্রথমে এই যে যে গ্রিন আইকন যেটা কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল, এইটা যে লেখা আছে, এই ফাংশনের ভিতরে ঢুকলে আমি আলাদা জগতে চলে যাব। আর এর নিচে যা কিছু আছে সবকিছু কিন্তু সেলস সেটিং। তো চলেন আমাদের আগে কি আছে, কাস্টমাইজড ইনভয়েস সেটিং। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই সেলস সেটিং এ ঢুকতে হবে। সেলস সেটিং এ ঢোকার পরে একদম প্রথমে যেটা, এই যে কাস্টমাইজ, এখানে এসে কাস্টমাইজ দ্য ওয়ে ফর্ম লুক টু ইউর কাস্টমার্স, যে আপনাদের কাস্টমারদের সামনে আপনার যে ইনভয়েসটা, অর্থাৎ আপনি যে কোনো প্রোডাক্ট সেল করবেন বা আপনি যে বায়ারের কাজ করবেন, সে যে যে কোনো প্রোডাক্ট সেল করবে, সেই যে পেপারটা, হোক সেটা ইমেইলে বা সে হ্যান্ড কপিতে, আমি সফট কপি হার্ড কপি যাই দিই না কেন, সেই ফর্মটা কেমন দেখাবে, এই ইনভয়েসের ফর্মটা একটু লুক্রেটিভ লুক যদি আমরা দিতে না পারি, তাহলে তো আমাদের, মানে আমি বায়ারকে খুশি করার জন্য আমার যত ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ আছে আমি সেটা দেখাই। ঠিক আছে, এই একটা জায়গায় কিন্তু কুইক বুকসে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ আছে, আর ট্রানজাকশন যা দিবে সেখানে কিন্তু কোনো ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ নাই। সেখানে হচ্ছে আপনি দক্ষতার সাথে কাজ করতে পারবেন, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল মেনটেন করে। কিন্তু এই একটা জায়গায় যে আমি লুক্রেটিভ একটা লুক দিতে পারবো যাতে বায়ার খুশি হয়, যে না দেখেন আমি আপনার ইনভয়েস পেপারটা এত সুন্দরভাবে ডিজাইন করছি। তা চলেন আমরা কাস্টমাইজে যাব, কাস্টম কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল এখানে ক্লিক করব। এখানে দেখেন স্ট্যান্ডার্ড, এটা ডিফল্টে দেওয়া আছে, তার মানে আমি এখানে একটা স্টাইল ক্রিয়েট করব, যেটা আমি যে ইনভয়েস গুলো করবো বা সেলস রিসিভ যাই করি না কেন, এখানে যাতে আমি একটা সেট আপ করে রাখতে পারি, সেটা অনুযায়ী আমার ডিফল্টে যে স্ট্যান্ডার্ড কুইক বুক যেটা দিয়ে দিয়েছে সেইটা না দিয়ে আমি আমারটা ইউজ করতে পারি। এখন দেখি স্ট্যান্ডার্ড নামে ডিফল্টে ফর্ম টাইপ ডিফল্ট মানে সেট আপ করা আছে, এইটা কুইক বুকস কি নামে বা মানে কেমন ভাবে দিয়েছে। আমরা যদি এডিটে যাই, ঠিক আছে, এই এডিটে যাই, এডিটে গেলে আমরা দেখতে পারবো, দেখেন কেমন দেখাচ্ছে। এই যে হচ্ছে দেখেন ইনভয়েস পেপারটা, ঠিক আছে, এখানে কোম্পানির নাম বা যা কিছু মানে আমরা সবকিছু দেখতে পারবো। এরপরে আরো অপশন আছে ইমেইল কন্টেন্ট। তো আমরা এটা দেখবো, দেখে যদি বোঝেন যে না এটা, আমিই বলতেছি যে এটা আহ
তেমন কিছু না, জাস্ট স্ট্যান্ডার্ড একটা কিছু, কিন্তু আমরা ক্রিয়েটিভিটি দেখাতে পারবো। এখন এটা আমরা দেখলাম, দেখে আমরা যদি এখানে চাই যে বায়ারকে এত সুন্দর একটা ইনভয়েসের পেপার আমি টেমপ্লেট বানিয়ে দেবো যাতে বায়ার খুশি হবে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই নিউ স্টাইলে যাব। দেখেন, নতুন ভাবে যদি আমরা একটা ইনভয়েসের টেমপ্লেট বানাতে চাই, নিউ স্টাইলের পাশে দেখেন একটা ড্রপ ডাউন এরো আছে, তীর চিহ্ন নিচের দিকে, এটা ড্রপ ডাউন। এখানে আমি যদি ক্লিক করি, দেখেন কি কি বানাতে পারবো। আমি ইনভয়েসের জন্য আলাদা একটা পেপার বানাতে পারবো, এস্টিমেটের জন্য আর সেলস রিসিপ্টের জন্য। এখন আমাদের একটা প্রতিষ্ঠানে যখন আমরা বায়ারের কাজ করব, একটা প্রতিষ্ঠানে সব থেকে বেশি হয়ে থাকে ইনভয়েস, সব থেকে বেশি যদি হয়ে থাকে, তারপর সেলস রিসিপ্ট, অর্থাৎ নগদে যদি আমরা কোনো কিছু বিক্রি করি, সেটা কিন্তু আমরা এখানে সেলস রিসিপ্টের মাধ্যমে রেকর্ড করব। ঠিক আছে? আর বাকিতে বিক্রি করলে ইনভয়েসের মাধ্যমে। এগুলো নিয়ে আলাদা ক্লাস আছে আরো ডিটেলসে। তা সেক্ষেত্রে আমরা এখানে তিনটা অপশন আছে। আমি যদি ইনভয়েসে সব থেকে বেশি যেটা হবে আপনার, ইনভয়েসেরটা দেখাই দিই, বাকি এস্টিমেট সেলস রিসিপ্ট আপনারা করতে পারবেন, একটু আইডিয়া পাবেন যে কিভাবে করতে হয়। ওই ভিতরে ফাংশন সব এক, শুধু নাম আলাদা। তা আমি ইনভয়েসে ক্লিক করব, নিউ স্টাইলে এসে ইনভয়েসে ক্লিক করব। এখন দেখেন, এখানে তিনটা পার্ট আছে, ডিজাইন একটা পার্ট, কন্টেন্ট একটা পার্ট, ইমেইল একটা পার্ট। আমরা স্টেপ বাই স্টেপ তিনটা পার্ট কাজ করব। এখন দেখেন, এখানে আপনি নাম দিবেন কি? প্রথমে ডিজাইন পার্ট, ডিজাইন পার্টে এসে প্রথমে একটা নাম দেওয়া যাবে। ধরেন এখানে লেখা আছে মাই ভ্যাট ইনভয়েস টেমপ্লেট, দেখলাম। দেখে এখানে একটা ডেট বা বিভিন্ন কিছু দেওয়া আছে। এখন আমি এই নামটা রাখতে হলেও রাখতে পারি, যদি আমি চেঞ্জ করি, আপনি এখানে মাই ভ্যাট ইনভয়েস টেমপ্লেটের জায়গায় আপনি মাই এর জায়গায় আপনার নাম দেন। আমি ধরেন আমি দিলাম অনিক, আপনি আপনার নাম দিলেন। মানে এখন প্র্যাকটিস করতেছি, যখন বায়ার একটা কাজ করবেন তখন তাও আপনি আপনার নাম দিতে পারেন, এটা তো ব্যাক এন্ডে থাকবে, আপনার ইনভয়েসে তো এই নামটা শো হবে না। কাজেই আপনি করছেন যাতে আপনি মনে রাখতে পারেন, এই জন্য আপনার নামটা দিলেও দিতে পারেন, সমস্যা নেই। আমি আমার নাম দিলাম, দেওয়ার পরে নামটা হয়ে গেল। এরপর এখানে একটা অপশন ছিল যেটা এখানে এক ক্লিকে এই পাশে চলে আসছে, এই যে এখানে টেমপ্লেট ছিল আরো। দেখে আমি একটু আবার কেটে দিয়ে ব্যাকে চলে যাই, উইদাউট সেভ, তাহলে বুঝাতে পারবো। নিউ স্টাইলে যাব, ড্রপ ডাউনে যাব, ইনভয়েসে ক্লিক করব। এখানে এই যে মাই ইনভয়েস টেমপ্লেট, প্রথমে ডিজাইন, কন্টেন্ট, ইমেল। ডিজাইনে এসে মাই এর জায়গায় আমি শুধু আমার নাম দিচ্ছি, দিলাম অনেক। এরপরে দেখেন এই যে নিচে একটা লেখা আছে চেঞ্জ আপ দা টেমপ্লেট। মানে এই যে যে পেপারটা, এই পেপারটার স্টাইল আছে, বিভিন্ন রকম স্টাইলে আছে, 6টা স্টাইল এখানে আছে। আপনি যদি মনে করেন না এই টেমপ্লেটটা ভালো লাগতেছে না, তাহলে কি করব? চেঞ্জ আপ দা টেমপ্লেট, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন কি কি আছে, এরাই নিউ আছে, এরাই ক্লাসিক আছে, মডার্ন আছে, ফ্রেশ আছে, বোল্ড আছে, ফ্রেন্ডলি আছে। দেখেন এক একটা যে দেখেন, এইটা গেলে এরকম দেখাচ্ছে, এরপর এটা মডার্নে গেলে এটা, ফ্রেশে গেলে এটা, বোল্টে গেলে এটা, ফ্রেন্ডলি এইটা। এখন আপনার এর ভিতরে যেটা পছন্দ হয়, 6 জনের 6 রকম পছন্দ হতে পারে, আমি বলবো না যে আপনি এটাই দেন। তবে আমি এখানে ধরেন একটা, আমি আমারটা দিয়ে দেখাচ্ছি। ধরেন বোল্ড বা মডার্ন, আপনি যেটা চুজ করেন, ফ্রেশ। আচ্ছা, আমি এটা দিলাম, যে আমি বোল্ড দিলাম। দেওয়ার পরে আপনি বায়ারকে খুশি করার জন্য এটা দিয়ে খুশি করতে পারবেন, ঠিক আছে? কারণ এটা একটা বিজনেসের মুখপাত্র হিসেবে কাজ করবে এটা, ঠিক আছে? তাহলে বোল্ড দিলাম। এবার আছে মেক লোগো এডিট। দেখেন এখানে কোনো লোগো আছে? এইখানে কি কি আছে দেখেন, আপনার প্রতিষ্ঠানের নাম আছে, আপনার অ্যাড্রেস আছে, আপনার মেইল আছে, আপনার ওয়েবসাইট অ্যাড্রেস আছে, আপনার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, যেটা এখনো দেওয়া হয়নি, আমরা দিছি, যে সেটা এখানে এই মুহূর্তে নেয়নি, আমরা আলাদা একটা দিতে হবে। যাই হোক, ওটা নিয়ে ব্যাপার না, এটা বায়ার যেটা দিবে আপনার সেটা আপনি দিবেন, কোনো অসুবিধা নেই, এখানে এরকম শো করবে। এরপরে ইনভয়েস টু, মানে এটা র্যান্ডমলি এটা একটা বোঝাচ্ছে, ঠিক আছে? মানে আপনার ইনভয়েসের ফরম্যাটটা এরকম হবে যে এখানে ডেট থাকবে, এখানে এই বিষয়, আমরা কোনটা কি কোথায় দেখাতে চাই সেগুলো আমরা এখানে সেট আপ করবো। তাহলে এই বিষয়ে এখন আমরা কি করব? বোল্ড করলাম, এখানে মেক লোগো এডিট, এখানে দেখেন লোগো নাই। এখন আমি মেক লোগো এডিটে ক্লিক করছি, ঠিক আছে? মেক লোগো এডিটে ক্লিক করলে যখনই এখানে আসছে দেখেন শো লোগো, এখানে কিন্তু লোগো শো করা নেই। আমি যদি এই শো লোগোর পরে ক্লিক করি, এখানে তো লোগো সিয়ারা আসছে, আমি যদি শো লোগোতে ক্লিক করি, দেখেন এই লোগোটা শো হবে, ওই যে শো হয়েছে। এখন এখানে আবার নতুন ফাংশন চলে এসেছে, সাইজ। এই লোগোটা সাইজ কেমন হবে? এস এ স্মল, এম এ মিডিয়াম, এল এ লার্জ। আমি যদি এস এ দিই, দেখেন ছোট হয়ে যাচ্ছে। এম দিলাম মিডিয়াম, আর এল এ লার্জ, তো আমি এম দিচ্ছি, মিডিয়াম। ওকে। এবার প্লেসমেন্ট, লোগোটা কোথায় দেখাবে? এই কোণা দেখাবে, মাঝখানে দেখাবে, নাকি এই কোণায় দেখাবে? দেখেন এই প্লেসমেন্ট এই পাশে ডান সাইডে আছে। আমি যদি প্রথমটাই দিই, দেখেন কোথায় দেখাবে, এই কোম্পানির আগে দেখাবে, দেখেন এই দিলাম, এখানে দেখাবে। মাঝখানে দিলে মাঝখানে দেখাবে, আর যদি কর্নারে দিই কর্নারে দেখাবে। তা আমি মনে করি এখানে ইসি ঠিক আছে, থাকলো। এবার যদি আপনি দেখেন হাইড লোগোতে ক্লিক করেন, হাইড লোগোতে ক্লিক করলে দেখেন লোগো হারাই গেছে। আবার শো লোগোতে ক্লিক করেন, সেইখানেই শো করুন। ওকে। এবার আছে ট্রাই আদার কালার। এখন এই যে যে ইনভয়েসের কালারটা, এই পেপারটার কালারটা কেমন হবে, এখানে ক্লিক করেন। এখানে 18 রকমের কালার চলে আসবে। আবার আপনি কোডও ইউজ করতে পারবেন, এই কালার গুলো চেঞ্জ করার জন্য আপনি কোড ইউজ করতে পারবেন। এক এক কালারের আলাদা গ্রেডিয়েন্ট আছে, সেভাবে আপনি কালার গ্রেড করতে পারবেন এখানে। তা আমি দেখা যাচ্ছে কি এখান থেকে দেখেন, এই যে এক একটা কালার দিলে এক একটা কালার চেঞ্জ হবে, দেখেন
আপনি আপনার মন মতো সব থেকে যে কালারটা আছে সেটা দিতে পারবেন। আমি এই ধরেন এটা দিয়ে রাখলাম, বা আমি এটাও দিতে পারি, এটাও দিতে পারি, যে কোনোটা, ঠিক আছে। আপনি আপনার মন মতো একটা কালার দিয়ে রাখবেন, যেটা প্রফেশনালিজম প্রকাশ করে, ঠিক আছে, যাতে বায়ার খুশি হয়। তা আমি ধরেন এটা দিয়ে রাখলাম, এই যে উপরের এই কর্নার দেওয়ার পরে এরপর আছে সিলেক্ট ডিফারেন্ট ফন্ট। এই যে যে ফন্ট আছে, আপনি কি ফন্ট চেঞ্জ করতে চাচ্ছেন? তাহলে সিলেক্ট ডিফারেন্ট ফন্টে ক্লিক করছি। এখানে কয়টা ফন্ট আছে দেখেন, এখানে আছে হেলভেটিকা, প্রথমটা দেওয়া আছে হেলভেটিকা। আপনি যদি দেন এই যে আরিয়াল ইউনিকোড, এটা যদি দেন দেখেন এই যে ফন্ট চেঞ্জ। এরপরে যদি কুরিয়ার এটা দেন, এটাও চেঞ্জ, হেলভেটিকা। এরপরে আছে কি টাইম নিউ রোমান। তা আমি দেখতেছি হেলভেটিকাই ঠিক আছে আমার কাছে। আপনার যদি মনে হয় যে না এর থেকে ভালো আছে কোনোটা, আপনার পছন্দ হলে দিয়ে। এবার এই ফন্টের সাইজটা কি হবে? 10 পিটি আছে, 8 পিটি আছে, আমার দেওয়া আছে 10 পিটি, এটা মিডিয়াম। আর 12 দিলে আরো বড় হয়ে যায়। আমি ধরেন 10 রাখতেছি, আপনি যদি 8 রাখতে চান বা 10 রাখতে চান, যে কোনোটা রাখতে পারেন। তো এটা বড় ছোট করা যাবে। এরপরে এডিট প্রিন্ট সেটিং, এখানে ক্লিক করলাম। এই যে পেজটা যদি প্রিন্ট করা হয়, তাহলে এই দেখেন এই পেজের পাশ দিয়ে মার্জিন আছে, এই সাইড দিয়ে কিছুটা মার্জিন আছে, এই সাইড দিয়ে আছে, আবার নিচেও আছে, আবার উপরেও আছে, খেয়াল করেন উপরেও আছে। এখন কোথায় কতটুকু জায়গা ছেড়ে দেওয়া আছে দেখেন, টপে, টপে 1/2 ইঞ্চি, খেয়াল করেন এই যে টপে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি এখানে ছেড়ে দেওয়া আছে মার্জিন। আর লেফটে অর্থাৎ এই যে বাম পাশে দেখেন টু, অর্থাৎ অর্থাৎ এই কত 1/2 ইঞ্চির অর্ধেক অর্থাৎ 0.25 ইঞ্চি। ওকে। আবার বটমে, বটমেও কিন্তু 1/2 ইঞ্চি আছে। তার মানে এখানে বড় জায়গা ফাঁকা আছে, সেজন্য থাকতে পারে, কিন্তু আপনি যতই লেখেন এই 1/2 ইঞ্চির নিচে আর আসবে না, এখানে 1/2 ইঞ্চি মার্জিন হয়ে যাবে। আর রাইট সাইডেও কিন্তু 0.25। এখন আপনি যদি এটা চেঞ্জ করতে চান, এখানে যদি লিখে দেন সেটা চেঞ্জ হবে। যেমন দেখেন এখানে 5-এর জায়গায় আমি যদি দিই 7, খেয়াল করেন আমি টপে দিচ্ছি, টপটা যদি আমরা এখানে 7 দেই, দেখেন আমি একটু ছোট করতেছি, এটা ছোট করে একটু করে আনছি, দেখেন এখানে 5-এর জায়গায় 7 দিব। 7 দিয়ে যদি বাইরে ক্লিক করি, ওখানে 7 দিলাম, 7 দিয়ে যদি বাইরে ক্লিক করি দেখবেন এখানে একটু ফাঁকা হয়ে যাবে। ওই দেখেন এই যে ফাঁকা হয়ে গেছে। ওকে। তা আমি চাচ্ছি যে যেটা আছে ওইটাই পারফেক্ট আছে। আপনার যদি মনে হয় যে কম্বিনেশন করে আরো কম বাড়াবেন, মানে কমাবেন বাড়াবেন, সেটা আপনি করতে পারেন, ঠিক আছে। তা আমি যে দেখতেছি এটাই স্ট্যান্ডার্ড আছে। এরপরে দেখেন ইউজ লেটার হেড পেপার। যদি আপনি লেটার হেড পেপার এখানে দিতে চান, এই পরেরটা কিছু না, ফিট প্রিন্টেড ফর উইথ পে স্লিপ অন উইন্ডো এনভেলপ, এটা যদি আপনি টিকমার্ক দেন দিতে পারেন, তার কোনো বিষয় না। এখন এর নিচের যেটা দেখেন এই যে ইউজ লেটার হেড প্যাড, লেটার হেড প্যাড আশা করি সবাই জানেন যে আমার প্রত্যেক পেপারে ব্ল্যাঙ্ক পেপার থাকলেও আমার একটা এখানে একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট থাকবে, যে আমার কোম্পানি নেম, লোগো বা আদার্স আরো অনেক ইনফরমেশন, এটা প্রত্যেক পেপারে অটোমেটিক্যালি অ্যাজ এ লেটার হেড প্যাড হিসেবে ব্যবহৃত হবে, ঠিক আছে। যে আমার সিম্বল থাকবে, যে আমার সেটিং করে রাখলাম যে আমার প্রত্যেকটা পেপারে লেটার হেড, উপরে আমার প্রতিষ্ঠানের নাম, লোগো টোগো সবকিছু দেওয়া থাকলো। যদি এটা ইউজ করতে চান তাহলে দেখেন কি হয়ে যাবে। এখানে যদি ইউজ লেটার হেড প্যাডে ক্লিক করেন, দেখেন এই নাম, এই কোম্পানির নাম, এই লোগো সব হারায় যাবে। দেখেন এই টিকমার্ক দিলাম, দেখেন নাই, উপরে কোম্পানির নেম, লোগো টোগো কিছু নাই। তো যদি লেটার হেড ইউজ করেন তাহলে কিন্তু ওগুলো শো করবে না, এই কোম্পানির নেম বা এগুলো শো করবে না। তো আমরা যে চাচ্ছি ওটা শো করুক, ঠিক আছে, লেটার হেড ব্যবহার করতে চাচ্ছি না। তাহলে এটা গেল কি ডিজাইন পার্ট। আমরা কিন্তু এখনো ডান দিই নাই, আমরা শেষে যে ডান দিব। ডিজাইন পার্ট করলাম, এবার যাবো কন্টেন্টে। কন্টেন্টে কি কি আছে দেখেন, এখানে কি কি লেখা শো করতে চান সেইটাই। কিন্তু এই কন্টেন্টে যখনই আসলাম দেখেন এখানে কি বলছে, ক্লিক দ্য পেন্সিলস অন দ্য রাইট টু এডিট এস সেকশন। মানে এই যে পেন্সিল আইকন আছে, এখানে এখানে ক্লিক করতে হবে। এখানে 3টা পার্ট আছে দেখেন, এই উপরে একটা পার্ট, মাঝখানে একটা পার্ট, আর এটা টপ, মিডিল, বটম, ঠিক আছে। এখন আমরা টপে ক্লিক করব, টপে এই যে পেন্সিল আইকনে ক্লিক করব। এবার দেখেন কত কিছু এই বাম সাইডে চলে আসছে। এখন দেখেন এটা হচ্ছে হেডার বলা হয়, আর নিচে একটা ফুটার, ঠিক আছে। এখন এখানে বলছে দে কোম্পানি ইনফো সেটিংস অ্যাপ্লাই টু দ্য অল ফার্ম স্টাইল। তার মানে এখানে আপনি যা সেট আপ করবেন এই হেডার ফুটার মানে কন্টেন্টে, এটা আপনার কিন্তু ওই যে ভিতর থেকে দেখেন যেখান থেকে আসছি আমরা ইনভয়েস সেটিং, ওখানে এস্টিমেট সেটিং ছিল, আবার সেলস রিসিপ্ট সেটিং ছিল, ওখানেও কিন্তু এই সেম সেটিং গুলো অ্যাপ্লিকেবল হয়ে যাবে। শুধু যে ইনভয়েস সেটিং করছে তা না, এইটা হচ্ছে মজা, যে ইনভয়েসে আমি কিছু কিছু টেমপ্লেট বানায় রাখবো। আমার এস্টিমেট এস্টিমেটের জন্য আলাদা যখন এরপরে এটা সেট আপ করতে যাব, আবার সেলস রিসিপ্টের জন্য আলাদা করতে যাবো, আমরা তো দেখছি যে 3টা করতে পারবো। তা সেখানে অনেক সেটিং আমার ইনভয়েসে সেটিং করে ফেলছি, সেটা দেখাবে, পরের গুলো আর ওরকম করা লাগবে না। এখন আসি প্রথমে বিজনেস নেম, এটা আপনি দেখাতে চাচ্ছেন কি চাচ্ছেন না? তো অবশ্যই বিজনেস নেম দেখাতে চাই। এখানে যদি টিকমার্ক দেন নামটা দেখাবে, টিকমার্ক উঠাই দেন নামটা নাই, আমরা তাকে দেখাতে চাই। এবার ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দেখাতে চাচ্ছেন কি না ইনভয়েসে, তা একটা ফোন নাম্বার অবশ্যই জরুরি ইনভয়েসে। আমরা এটা দিলাম, দেখেন এই যে ফোন নাম্বারটা শো করছে, যদি টিকমার্ক উঠাই দিই ফোন নাম্বার উঠে যাবে। তার মানে এই যে প্যানেল থেকে যেটা টিকমার্ক দিবেন সেটা শো করবে, টিকমার্ক দিবেন না শো করবে না। তো আমরা ফোন নাম্বার শো করাতে চাই, এই যে দিলাম। এরপরে মেইল, মেইল অ্যাড্রেস শো করাতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই চাই, দিলাম। এবার আসি দেখেন এই যে কিছু কিছু বিষয় হাইড আছে। কোম্পানি নাম্বার, এখানে ক্লিক করেন, কোম্পানি নাম্বার শো করাতে চান? হ্যাঁ আমি চাই, এখানে টিক মার্ক দিলাম।
এরপরে অ্যাড্রেস, অ্যাড্রেস শো করাতে চাই, অ্যাড্রেসে কিন্তু টিক মানে ক্লিক করলে দেখবেন টিকমার্ক দেওয়া, কারণ অ্যাড্রেসটা একটা প্রতিষ্ঠানে অবশ্যই শো করানো জরুরি। তো দিয়েছি স্ট্রিট অ্যাড্রেস, এই যে পার্কার স্ট্রিট, এটা দিয়ে এলাম। এরপরে সিটি, সিটি কভেন্ট গার্ডেন, পোস্ট কোড, মানে এই অ্যাড্রেসে যদি আপনি ওই যে আমরা আগে যখন অ্যাড্রেস সেট আপ করছি ওই অ্যাড্রেসে যদি সিটি পোস্ট কোড যদি অ্যাড করতাম, তাহলে কিন্তু এখানে রিপিট হয়ে যেত, কারণ সিটির জন্য পোস্ট কোডের জন্য আলাদা স্পেস আছে। ওকে, দিলাম। তাহলে স্ট্রিট অ্যাড্রেস বা সিটি এগুলো আমরা শো করতে চাই, দেখেন সবকিছু শো করছে এখানে। এখন আসি ওয়েবসাইট, ওয়েবসাইট শো করাতে চান, এখানে টিকমার্ক আছে। আপনি যদি বোঝেন যে না এই পেপারে আমি ওয়েবসাইট শো করাতে চাই, তাহলে এই যে এখানে শো আছে, আর যদি টিকমার্ক উঠাই দেন দেখেন ওয়েবসাইট নাই, তাহলে ওয়েবসাইট শো করাই। ওকে, এরপরে কি আছে, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। এটা এখনো পার্মানেন্ট করে নাই, যে সি অ্যান্ড এডিট ইউর ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এটা এখনো পর্যন্ত এখানে মানে পারফেক্টলি শো করে নাই, যার কারণে আমাদের এটা দরকার নাই। এখন আসি পরে ফর্ম, ফর্মে কি ফর্ম নেম, এই ফর্ম নেমটা কি হবে দেখেন, এই যে ফর্ম নেমটা ভ্যাট ইনভয়েস, ঠিক আছে, এই নামটা দেখেন এখানে ইনভয়েস, এই প্রথমে এই নাম দিয়েছে যে ইনভয়েস টু, ঠিক আছে, এই ফর্মটা আছে ইনভয়েসের ফর্ম। এরপরে ট্যাক্স ইনভয়েসে কি হবে, ভ্যাট ইনভয়েস, নাম হবে ভ্যাট ইনভয়েস। এগুলো আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু এটা স্ট্যান্ডার্ড, এটাই রেখে দিবেন। এরপরে ফর্ম নাম্বার, ফর্ম নাম্বার বুঝতে পারছেন যে এই যে ভ্যাট ইনভয়েস, ইনভয়েস নাম্বার কত, এটাকে আপনি শো করাতে চান। তো ইনভয়েস নাম্বার যদি শো না করাতে চান, দেখেন কেমন দেখায়, আমি একটু ছোট করি। দেখেন এখানে যদি এই যে ফর্ম নাম্বার যদি উঠাই দিই, দেখবেন ওখানে ইনভয়েস লেখা আছে কিন্তু নাম্বার লেখা নাই। ফর্ম নাম্বার উঠাই দিচ্ছি, দেখেন শুধু ভ্যাট ইনভয়েস লেখা, নাম্বার নাই। এখানে যদি টিকমার্ক দিয়ে দিই, এবার যে দেখেন নাম্বার আছে, হয়তো স্ক্রল করলে একটু উপরে চলে যাচ্ছে, এই যে দেখেন এই নাম্বার আছে। তো একটা নাম্বার অবশ্যই ইনভয়েস নাম্বারটা শো করানো জরুরি, তার মানে আপনি কি দেখাতে চান, কি দেখাতে চান না, কোনটা সেটিং এ আনতে চান, কোনটা চান না, এখন হচ্ছে এই সেই কাজ, যেটা এজ এ গ্রাফিক ডিজাইনের মতো করতে হয়, কিন্তু এটা আমাদের ফাংশন দিয়ে করা যাচ্ছে। এটা হচ্ছে বিষয়। এরপরে ইউজ কাস্টম ট্রানজাকশন নাম্বার, দিস সেটিং অ্যাপ্লাইজ টু অল ফর্ম স্টাইল। এখন ওখানে টিকমার্ক দেওয়া আছে, কাস্টম ট্রানজাকশন নাম্বার বলতে কি বোঝাচ্ছে, যে আপনি যদি ইনভয়েস নাম্বার, যদি মনে করেন যে আজকে সারা দিনে আমি যে প্রতিষ্ঠানের হিসাব রাখতেছি, আজকে সারা দিনে 10টা ইনভয়েস হয়েছে, তাহলে সে 10টা ইনভয়েস আমি কি করব, 1 2 3 এভাবে গুনে গুনে লিখবো। এখন আপনি দেখলেন যে শুধু কি ইনভয়েস হয়, একটা প্রতিষ্ঠানে বিল হয়, এক্সপেন্স হয়। এখন আপনি যদি মনে রেখে রেখে সেগুলো অ্যাড করতে চান, ব্যাপারটা কেমন হয়ে যাবে, যে যদি দুইটা ভুলে যান, দেখা যাচ্ছে 1007 নাম্বার ইনভয়েস পর্যন্ত আপনি মনে রেখে করছেন, 1008 9 মনে নাই, 1010 আপনি করে ফেলছেন, তার মানে 8 9 গ্যাপ পড়ে গেছে। এইটা যদি আপনি নিজে থেকে ট্রানজাকশন নাম্বারগুলো দিতে চান, তাহলে কি করবেন, যে আপনার ভুল হোক ঠিক হোক, ইউজ কাস্টম ট্রানজাকশন নাম্বার, অর্থাৎ আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে দিবেন, ঠিক আছে। আর যদি এইটা উঠায় দেন, তাহলে কি হবে, কুইক বুকসের হাতে ছেড়ে দিলেন, কুইক বুকস ভুল করবে না, 107-এর পরে কখনো 10 দিবে না, 107-এর পরে 8 9 আগে দিবে। আপনি যতই ওখানে 9 দেওয়ার চেষ্টা করেন বা 8 দেওয়ার চেষ্টা করেন, কোনোভাবে হবে না, 107-এর পরে 8 নিবে, 9 নিবে। আপনি যদি 107-এর পরে 10 দেন, আপনি নিজে যদি কাস্টম ট্রানজাকশন নাম্বার ওয়ান করেন, তাহলে সেটা দিতে পারবেন, মানে ভুল হওয়ার চান্স আছে। আর কুইক বুকসের হাতে ছেড়ে দিলে, যে কুইক বুকস এই নাম্বারিং গুলো দিক, সেটা যদি দেন তাহলে এখান থেকে টিকমার্ক উঠাই দিবেন, এই যে এখান থেকে টিকমার্ক উঠাই দিবেন, তাহলে কুইক বুকস কখনো ভুল করবে না। ওকে, তো আমরা টিকমার্ক উঠাই দিলাম। এরপর আছে কি ডিসপ্লেতে বিলিং অ্যাড্রেস, এ দেখেন বিলিং অ্যাড্রেসে হাইড করা আছে, তার মানে কি, আপনি কি বিলিং অ্যাড্রেসে টিকমার্ক উঠাতে পারবেন, সব টিকমার্ক উঠালেও বিলিং অ্যাড্রেসে টিকমার্ক উঠবে না, কারণ আপনি সেল করবেন, কোন অ্যাড্রেসে আপনি প্রোডাক্ট পাঠাবেন সেই অ্যাড্রেস কি লাগবে না, অবশ্যই লাগবে, এটা আপনি না চাইলেও এটাকে সরাতে পারবেন না। দেখেন এইখানে হচ্ছে বিলিং অ্যাড্রেস, যে আমি যার কাছে প্রোডাক্ট বিক্রি করতেছি, এই হচ্ছে তার বিলিং অ্যাড্রেস। ওকে, এটা অবশ্যই শো করবে। এরপর আছে কি শিপিং অ্যাড্রেস, এমন আছে অনেকে যে দুটো প্রতিষ্ঠান, মানে একটা প্রতিষ্ঠান তার ডিস্ট্রিবিউশন পয়েন্ট বা সেলিং পয়েন্ট আলাদা, আবার হেড অফিস আলাদা। সেক্ষেত্রে কি হবে, আপনি বিল করবেন তার হেড অফিস বরাবর, আর প্রোডাক্ট যাবে তার কোথায়, প্রোডাক্ট শিফট হবে কোথায়, তার ডিস্ট্রিবিউশন পয়েন্টে। এখন সেক্ষেত্রে কয়টা অ্যাড্রেস হতে পারে বা এখানে কি লেখা উঠতে পারে, একটা আছে বিলিং অ্যাড্রেস, একটা শিপিং অ্যাড্রেস। এখন দেখেন এর নিচে আছে কি, এটা তো এই যে যে ইনভয়েসে যেটা শো করছে, এটা তো আমার কি বিলিং অ্যাড্রেস, কিন্তু যদি এমন হয় যে অন্য অ্যাড্রেসে আমার প্রোডাক্ট পাঠাতে হবে, শিপিং অ্যাড্রেস, এখানে যদি টিকমার্ক দেন শিপিং অ্যাড্রেসে, আপনি এই দেখেন এই যে শিপ টু, যে ইনভয়েস হবে এই অ্যাড্রেসে আর শিপ হবে অন্য অ্যাড্রেস। যদি বিভিন্ন প্রতিষ্ঠানে এমন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফাংশনটা এনাবেল করলে আপনি বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস দিতে পারবেন, কিন্তু এটা যদি এখান থেকে এনাবেল না করেন, তাহলে কখনো ইনভয়েসে আপনার শিপিং অ্যাড্রেস আলাদা শো হবে না। তো এটা আমরা অন করে রাখলাম। যার একটা অ্যাড্রেস তার ক্ষেত্রে শুধু বিলিং অ্যাড্রেসটাই আসবে, আর যার দুটো অ্যাড্রেস তার শিপিং কোনটা বিলিং কোনটা সেটা আলাদা আলাদা হয়ে যাবে অটো। ঠিক আছে, তো আমরা এটা সেলেক্ট করে রাখলাম। এবার টার্ম, যে ইনভয়েস মানে বাকিতে বিক্রি করা, তখন টার্ম কি হবে, এই যে টার্ম বলতে বোঝাচ্ছে নেট 30, তার মানে কি সর্বোচ্চ 30 দিনে বাকি টাকা পরিশোধ করবে। এখন এই টার্ম কন্ডিশনে বিক্রি করা হয়,
যে শর্ত সাপেক্ষে যে আমি তোমার কাছে বাকিতে বিক্রি করতে পারি, তুমি যদি 30 দিনে টাকা দাও। তার সাথে যে 30 দিনের নেগোসিয়েশন হলো, এই টার্মটা কি ইনভয়েসে শো হবে না? অবশ্যই শো হবে। আপনি যদি শো করতে না চান, টিকমার্ক উঠাই দিবেন, কিন্তু অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী টার্মটা অবশ্যই থাকা জরুরি। দিলাম আমরা টিকমার্ক। এবার ডিউ ডেট, এই যে 30 দিন পরে আমি যে টাকাটা পাবো, সেই 30 দিনের দিন কোন তারিখ, সর্বোচ্চ কয়েক তারিখ পর্যন্ত ডিউ থাকবে, এই 30 দিনের উপরে নির্ভর করবে ডিউ ডেটটা কবে হবে। তো এটা কি অবশ্যই শো করা উচিত না? অবশ্যই উচিত। তো এটাও আমরা কিন্তু হাইড করব না। এবং কাস্টমার ভ্যাট নাম্বার, কাস্টমারের ভ্যাট নাম্বারটাও এই যে নিচে দেখেন, এই যে কাস্টমারের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এটা শো করবে। এটা যদি আপনি চান যে না এটা আমার ম্যান্ডেটরি না, আপনি টিকমার্ক উঠাই দেন, দেখেন এটা শো করবে। ঠিক আছে, আপনি যদি দিতে চান যে দিতে পারেন। তাই এটা যেহেতু কুইক বুকস এখানে দিয়ে রাখছে, আমি দিয়ে রাখলাম, সমস্যা নেই। এইখানে কিন্তু আমার দ্বিতীয়টা ডিজাইনের পরে কন্টেন্ট শেষ হলো, এবার ইমেইলে যাব। ইমেইলে কি আছে খেয়াল করেন। বলছে যে হাউ ইউর ইনভয়েস অ্যাপিয়ার্স ইন ইমেইল, আপনার ইনভয়েসটা যদি কখনো কোনো প্রতিষ্ঠানকে মেইল করা হয়, সেক্ষেত্রে কেমন দেখাবে। দেখেন এই যে ভিতরে দেখেন সাবজেক্ট থাকবে কি, ইনভয়েস, আর ব্র্যাকেটে দেওয়া আছে কি, ইনভয়েস নাম্বার। অর্থাৎ এই ব্র্যাকেটে যেটা ইনভয়েস নাম্বার যেটা লেখা আছে, তার মানে কি, এখানে নাম্বারটা লেখা থাকবে। অর্থাৎ ইনভয়েস নাম্বার 1001, সাপোজ ইনভয়েস নাম্বার 1001 ফ্রম, প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে, এখানে তো ইনভয়েস লেখা, ফ্রম ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি এটা লেখা থাকবে। ঠিক আছে, এখানে ফ্রম আপনার প্রতিষ্ঠানের মেইল দেওয়া থাকবে, এখানে তো কুইক বুকসের একটা মেইল অ্যাড্রেস দেওয়া আছে, কিন্তু আপনার মেইলটা লেখা থাকবে। ঠিক আছে, কোন মেইল থেকে আপনি মানে এই মেইলটা পাঠাচ্ছেন আপনার কাস্টমারকে, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে, এটা লোগো থাকবে। ঠিক আছে, এবার ইনভয়েস নাম্বার থাকবে, ডিউ ডেট কত, ব্যালেন্স কত টাকা ডিউ, পে ইনভয়েস, এখানে পে করার একটা লিঙ্ক থাকবে, যে এখানে ক্লিক করলে যেন উনি আমাকে পে করতে পারে, এরকম একটা ইনস্ট্রাকশন এখানে থাকবে। এখানে দেখেন নিচে মেসেজ লেখা আছে, ডিয়ার কাস্টমার, অর্থাৎ এখানে কাস্টমারের ফুল নেম লেখা থাকবে। এরপর উই অ্যাপ্রিসিয়েট ইউর বিজনেস, এখানে ফরম্যাট আছে, আমরা এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তার মানে এই যে একটা শর্ট ওভারভিউ আমরা দেখলাম। এখন আপনি ধরেন বাকিতে আপনার কাস্টমারের কাছে বিক্রি করলেন, সে বিক্রি করার পরে যে আপনি আপনার সাথে মানে আপনার সাথে তার সাথে যে ইনভয়েসটা হয়েছে, এই ইনভয়েসটা তার মেইল অ্যাড্রেসও চলে যাবে। এটা যদি আপনি সেটিং করে রাখতে চান যে এটা অটো চলে যাবে, তাহলে কি লাগবে, এই ইনভয়েসের একটা টেমপ্লেট আপনার এখানে ক্রিয়েট করা লাগবে। এখন প্রথম থেকে আমরা সেই টেমপ্লেটটা ক্রিয়েট করবো, দেখেন এতটুকু অপশন। এখানে বলছে যে দিস সেটিং অ্যাপ্লাইজ অল ফর্ম স্টাইল, তার মানে আপনি এরপরে, এটা তো ইনভয়েস সেটিং করতেছি, এস্টিমেট সেটিং এ যাবেন, এরপরে সেলস রেসিপ্ট সেটিং এ যাবেন, সেখানেও কিন্তু এই সেম সেটিং, মানে এই সেটিং এর কাজটা আপনার ওই সেটিং এও হয়ে যাবে। ঠিক আছে, ওখানে গেলে তখন আমরা কিন্তু কাজ কমতে থাকতেছে। এখন প্রথমে কি বলছে, ফুল ডিটেলস, আপনি এই যে মেইলটায় কি কি থাকবে, ধরেন 10টা প্রোডাক্ট কিনেছে, কয় টাকা দিয়ে কিনেছে, কয় টাকা বাকি আছে, কত তারিখে বাকি আছে, ইনভয়েস নাম্বার কত, আপনি কি সব দেখাতে চান, তাহলে ফুল ডিটেলস দিবেন। আর যদি এখানে ক্লিক ফুল ডিটেলস না দেন, যে না আমি ফুল ডিটেলস দিব না, আমি দিব কি পরেরটাই, যে সামারাইজ ডিটেলস মানে সংক্ষিপ্ত, তাহলে পরেরটা টিক মার্ক দেন। পরেরটা টিক মার্ক দিলে এখানে শর্ট একটা সামারি আকারে যাবে। ঠিক আছে, এখন আমি কি দিতে চাই, আমি ধরেন এখানে ফুল ডিটেলসও দিতে পারি, সামারাইজ ডিটেলসও দিতে পারি, কিন্তু আর যেটা, যে পুরো ইনভয়েসের কপিটা আমি অ্যাটাচ করে দিতে পারি পিডিএফ এ। আমি যদি শুধু এখানে টিক মার্ক দিয়ে রাখি, তাহলে আমি এই কুইক বুকসের আলোকে যতগুলো ইনভয়েস করব, যাদের সাথে ইনভয়েস হবে তাদের মেইলে অটোমেটিক্যালি অ্যাটাচ করে সেই পিডিএফ ফাইলটা চলে যাবে, সেই ইনভয়েসের কপিটা পিডিএফ হয়ে চলে যাবে। ওকে, তাহলে আমি এখানে দিলাম যে না ফুল ডিটেলস আবার পিডিএফ দুটোই ফুল, ব্যাপারটা কেমন হয়ে যায়। বরং আমি কি করে রাখছি যে এইখানে ডিটেলসটা, ইনভয়েসের ডিটেলসটা সামারি আকারে পাবে, আর তার সাথে পিডিএফটা অ্যাটাচড রাখবো, তাহলে আমার কিন্তু ফুল হচ্ছে, সামারাইজড হচ্ছে। ওকে, আর যদি কেউ চান যে না, আমি এখানেও ফুল রাখবো এখানেও পিডিএফ দিব, দিতে পারেন। তা আমি যেটা বোঝালাম যে সামারাইজড করে দিলে শর্ট একটা ওভারভিউ এরকম দেখাবে, এরকম পাবে, আর অ্যাটাচড পিডিএফ থাকবে। আচ্ছা, তাহলে আমি এরকম দিলাম, আপনি যেভাবে দিন দিতে পারেন। ওকে, এবার দেখেন স্ট্যান্ডার্ড ইমেইল, এখানে দেখেন একটা আইকন আছে যেটা দেখা যাচ্ছে না, আপনি এখানে ক্লিক করতে পারেন। এবার নিচে আছে দেখেন, ওখানে ক্লিক না করলেও যদি না আসে, এখানে দেখেন এডিট দ্য ইমেল ইউর কাস্টমার গেট উইথ এভরি ইনভয়েস, মানে প্রত্যেকটা ইনভয়েস হলে আপনার কাস্টমাররা যে ইমেলটা পাবে, সেই ইনভয়েস মানে মেলটা একটু এডিট করেন। কি, এই যে মেসেজটা, যে এটার সাবজেক্ট কি থাকবে, দেখেন এই সাবজেক্ট কি থাকবে, এখানে লেখা আছে ইনভয়েস, ইনভয়েস নাম্বার ব্র্যাকেটে থাকবে, তার মানে ইনভয়েস নাম্বার এখানে লেখা থাকবে না, আপনার প্রত্যেকটা ইনভয়েসের নাম্বারটা এখানে অটো অ্যাড হয়ে যাবে, সেটা বোঝাচ্ছে ব্র্যাকেটে, যে ইনভয়েস এত। ঠিক আছে, আমি ইনভয়েসের এখানে ছোট হাতের আই এর জায়গায় আমি বড় হাতের আই দিয়ে দিলাম, দেখেন এখানেও চেঞ্জ হবে, ওই যে এই যে চেঞ্জ হয়ে গেছে। এবার যদি ইনভয়েস নাম্বার, ফ্রম ফ্রম ইনভয়েস আমি কেটে দিব, আমি কেটে দিয়ে আমি ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এখানে আছে আমি এটা ফ্রম, এই যে ইনভয়েসের জায়গায় লাস্টে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি এটা দিয়ে দেবো। এখন দেখেন যে ইনভয়েস ব্র্যাকেটে ইনভয়েস নাম্বার ফ্রম ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এবার কত সুন্দর দেখাচ্ছে সাবজেক্টটা, মেইলের সাবজেক্টটা দিলাম। এবার ইউজ গ্রেটিং, এই যে ডিয়ার
কাস্টমার ফুল নেম, এই যে ব্র্যাকেটে কাস্টমার ফুল নেম লেখা আছে ডিআর এর পরে। এখন এটা গ্রেডিং আমি কি করে করবো? ডিআর বলবো, দেখেন এখানে গ্রেডিং সম্বোধন সূচক, এখানে টু বলবো নাকি ডিআর বলবো নাকি ব্ল্যাঙ্ক রাখবো? তা এটা ডিআর বহির্বিশ্বের বিভিন্ন দেশে, এটা কিন্তু এটা মানে মানে কাউকে সম্বোধন করার জন্য এটা মানে এরা অ্যাপ্রিসিয়েট করে ডিআর বললে, ঠিক আছে। এখন এটা দেওয়া যেতে পারে, টু দিলে একেবারে মানে কেমন একটা নিকষ একটা ব্যাপার হয়ে যায়। আমি যদি ডিআর দিই এটা ঠিক আছে, আর ব্লাঙ্ক দেওয়া উচিত হবে না, ডিআর দিলেই অ্যাপ্রিসিয়েট হবে। ওকে, তাহলে দিলাম ইউজ গ্রেডিং ডিআর। এবার ফুল নেম, এখানে দেখেন বিভিন্ন নাম আছে। ফার্স্ট নেম, ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট দেওয়া আবার লাস্ট দেওয়া, দুটো নাম, টাইটেল লাস্ট ফার্স্ট, ফুল নেম, কোম্পানি নেম, ডিসপ্লে নেম। এখন আপনি কোন নাম দেবেন? আপনি যদি ফুল নাম দেন, অনেক ক্ষেত্রে অনেক কোম্পানির সাথে বিজনেস হবে, অনেক ক্ষেত্রে শুধু কাস্টমার অর্থাৎ পার্সনের সাথে বিজনেস হবে। সেক্ষেত্রে আপনি ফুল নেম দিলে কোম্পানি নেম হোক আর কাস্টমার নেম হোক, দুটোই এই ফুল নেমের ভিতর শো করবে। কিন্তু যদি এখানে শুধু কোম্পানি নেম দেন, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে? আবার যদি ফার্স্ট নেম দেন, আবার যদি ফার্স্ট লাস্ট নাম দেন, মানে এটা হজবরল হয়ে যাবে। যাতে ফুল নেম যেটা কুইকবুকস প্রেফার করতেছে, ডিফল্টে কুইক বুকসে দেওয়া আছে, সেটা আমরা দিয়ে দিলাম। ওকে, এবার মেসেজ কি লেখা আছে দেখেন। যদি আপনি চান আপনার মন মতো করে আরো আকর্ষণীয় ভাবে মেসেজ করবেন, এটা কোন মেসেজ বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার প্রতিনিয়ত যে ইনভয়েস গুলো হবে, আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন, সেই ইনভয়েস হলে বাকিতে যে ইনভয়েসটা অর্থাৎ বাকিতে বিক্রি করতেছি সেই ইনভয়েসটা আদলে প্রত্যেকটা ইনভয়েস হওয়ার পরে ওই যে যে কাস্টমার আপনার, ওই কাস্টমারের মেইলে এই ইনভয়েসের কপিটা চলে যাবে যে আপনি বাকিতে কিনছেন, এত এত টাকা প্রোডাক্ট কিনছেন এই প্রতিষ্ঠান থেকে, ইনভয়েস নাম্বার এত, এই ব্যাপার। এখন এই ভিতরে লেখা আছে কি দেখেন, উই অ্যাপ্রিসিয়েট ইউর বিজনেস, প্লিজ ফাইন্ড ইউর ইনভয়েস ডিটেলস হেয়ার, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, হ্যাভ এ গ্রেট ডে, ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। সুন্দর একটা লেখা না? যে একটা ইনভয়েস করা হয়েছে আপনাকে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা লেখা। যদি আপনি চান আপনি আরো কাস্টমাইজ করবেন, লিখতে পারেন। কুইক বুক যেটা ডিফল্টে দিয়েছে আমি প্রেফার করব সবাই এটা দিতে পারেন, ঠিক আছে। এখন এটা আমি দিলাম। এরপরে কি, দিস মেসেজ অ্যাপ্লাইজ টু অল ইনভয়েস, তার মানে সব ইনভয়েসে এটা চলে যাবে। ওকে, দিলাম। এবার রিমাইন্ড ইমেইল, এখানে একটু ক্লিক করি। দেখেন এবার রিমাইন্ডার, তার মানে কি প্রথমটা তো আমার বাকিতে কিনছে সেই সম্পর্কিত ইমেইল, এখন যে বেচারা টাকা দেয়নি, টাকা চাইতে হবে না? রিমাইন্ডার দিতে হবে না যে আপনি এই 30 দিনের নেট 30 দিনের কন্ডিশনে কিনছিলেন, আপনার সেই 30 দিন পড়তে আর 5 দিন বাকি আছে বা 2 দিন বাকি আছে, দয়া করে আপনি একটু পেমেন্টটা দেন। বুঝতে পারছেন? সেই মেইলটা তো ঠিক ওই ডেডলাইনের আগে অর্থাৎ ডিউ ডেটের 2-1 দিন আগে দিতে হবে, তাই না? এখন দেখেন, বা ওই ডিউ ডেট পার হয়ে গেলে হয়তো রিমাইন্ডার করাতে হবে যে না, আজকে আপনার টাকা দেওয়ার কথা ছিল, আপনার ডিউ ডেট পার হয়ে গেছে, দয়া করে অতি দ্রুত টাকাগুলো দেন। এখন দেখেন এখানে ওটা ফরম্যাট তো আপনার করতে হবে, কারণ অনেকেই তো বাকি দীর্ঘমেয়াদী বাকি রাখে, তাই না? এখন এখানে রিমাইন্ডার মেইলে বলছে যে এডিট দ্য রিমাইন্ডার ইমেইল ইউর কাস্টমার রিসিভ ফর ইনভয়েসেস। তো আপনার কাস্টমাররা যে রিমাইন্ডার ইমেইলের ক্ষেত্রে যে ইমেইলটা রিসিভ করবে, সেটা আপনি একটু সেট আপ করেন। এখানে দেখেন রিমাইন্ডার, এখানে প্রথমে লেখা থাকবে মেল সাবজেক্টে, এই যে রিমাইন্ডার লেখা আছে দেখেন, রিমাইন্ডার এরপরে কি লেখা থাকবে, ইউর পেমেন্ট টু ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি ইজ ডিউ, যে ইউনিক ফার্মাসিউটিক্যালস এর কাছে আপনার পেমেন্ট ডিউ আছে। ওকে, এটা আমার সাবজেক্টে, তাহলে ঠিক আছে। এটা সুন্দর একটা মেসেজ লেখা আছে, প্রফেশনাল। এবার ইউজ গ্রেডিং, এখানেও কিন্তু ডিআর দিলাম, দেওয়ার পরে এখানেও ফুল নেম দিলাম। এই ফরম্যাট গুলো ঠিক রাখতেছি, যেমন এই যে ডিআর, কাস্টমার ফুল নেম থাকবে এখানে। ওকে, এবার কি দেখেন, এরপরের মেসেজটা পড়েন, উই আর সেন্ডিং এ রিমাইন্ডার টু লেট ইউ নো দ্যাট ইনভয়েস, প্রথমে লাগতে হবে ইনভয়েস, তারপর ইনভয়েস নাম্বার, ধরেন ইনভয়েস নাম্বার 1002 হ্যাজ নট বিন পেইড, ইফ ইউ অলরেডি পেইড। দেখেন তার মানে প্রথমে বলতেছে কি যে আমরা আপনাকে অবগত করার জন্য এই মেইলটা করছি, যে রিমাইন্ড করার জন্য যে আপনার ইনভয়েস নাম্বার 1002 এখনো পরিশোধ মানে টাকা, ইনভয়েসের টাকা এখনো পরিশোধ করা হয়নি। প্রথম কথা কিন্তু এই, কিন্তু পরের লাইনটা খেয়াল করেন, ওই লোকটা আজকে ডিউ ডেট, আজকে আপনার সেই কাস্টমার যার কাছে টাকা বাকি আছে, সে হয়তো, আপনি অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ওই প্রতিষ্ঠানে আছেন কর্মরত, কথাটা বুঝেন ভালোভাবে। আপনি ওই প্রতিষ্ঠানে কর্মরত আছেন, কিন্তু ওই ব্যক্তি এতদিন পেমেন্ট করে নাই, কিন্তু আজকে দেখলেন যে উনি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনাদের প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে সে তার ডিউ যে পেমেন্টটা সেটা পে করে দিয়েছে, কিন্তু এদিকে আপনি এর ঘটনা জানেন না। আপনি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আছেন, আপনাকে ক্যাশে দেয়নি, চেকে দেয়নি, ডিরেক্ট ডেবিট যেটাকে বলে সেটা ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করছে। এখন যদি আপনি দেখেন যে আপনি তো জানতেছেন আপনি পান নাই, এখন যদি আপনি এই এই টাকা উনি দিয়েছে এটা তো আপনি জানেন না, কিন্তু তারপরে যদি আপনাকে ওনাকে এই মানে মেইল করেন যে আপনি আবার মানে আবার তো বলতেছেন না যে আপনি যদি মানে আপনি তো যেহেতু পে করেন নাই, তাহলে আপনি এই মুহূর্তে এই মেইলটা আমরা রিমাইন্ড মেইল সেন্ড করতেছি, আপনি এই টাকাটা পে করেন। এখন এই লেখাটা শুধু লিখলে ওই লোক তো রাগান্বিত হয়ে যাবে
যেই ঘটনা কি, আমি টাকা এই একটু আগে পরিশোধ করলাম বা সকালে পরিশোধ করলাম, বিকালে আমাকে এই মেইল দিচ্ছে, ব্যাপারটা কি? এই জন্য একটা বিনয়ের সহিত পরের লাইনটা লেখা, খেয়াল করেন যে ইফ ইউ অলরেডি পেইড দিস, এই যে দাঁড়ান এখান থেকে কেটে গেছে, এই যে ইফ, এই যেখানে লেখা ইফ ইউ অলরেডি পেইড দিস ইনভয়েস অর হ্যাভ এনি কোশ্চেন লেট আস নো। তার মানে যদি আপনি এই ইনভয়েসের টাকাটা অলরেডি পে করে থাকেন অথবা আপনার কোনো কোশ্চেন থাকে, আমাদের জানাতে পারেন। তার মানে এটা কিন্তু একটা ভদ্রতার পরিচয়, এটা একটা মানে কি বলে প্রফেশনালিজম, যে উনি, আমি এই মেইলটা ওনাকে পাঠাতে পাঠাতে উনি আমার ডিউ পেমেন্টটা পে করছে কিনা, করতে পারে, মালিককে দিতে পারে সরাসরি, ব্যাংকে ডিরেক্ট ডেবিট করতে পারে অর্থাৎ ডিরেক্ট ডিপোজিট করতে পারে। এটা যদি আমার অবগত আমি না থাকি, সেক্ষেত্রে যেন সে রাগ না করে, সে যেন মানে সৌহার্দ্যপূর্ণ মানে ভাবধারা বজায় রাখে। যার কারণে সুন্দর করে এই মেসেজটা লেখা, যে আমি এটা যাতে রাগান্বিত হয়ে সে কোনো একটা ব্যাপার এটা কিন্তু হেজিটেশন ফিল না করে, যাতে এই সুন্দর করে লাইনটা লেখা। এখন আপনি যদি এর থেকেও আকর্ষণীয় ভাবে আপনার বায়ারকে দিতে চান, দিতে পারেন। তা আমি আশা করি কুইক বুকসে ভালো মতো করেই মোটামুটি প্রফেশনাল ভাবেই লেখছে, ঠিক আছে? যদি আপনি দেওয়ার প্রয়োজন মনে করেন দিতে পারেন, ওকে। এরপরে আসি, এই মেইলটাও কিন্তু সব জায়গায় লেখা থাকবে, দেখেন লাস্টে আছে কি, হ্যাভ এ গ্রেট ডে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। এখন দিস ইমেল অ্যাপ্লাইজ টু অল ইনভয়েসেস, তার মানে এই রিমাইন্ডার মেইলটা যত আপনি ইনভয়েস করেন সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এখন কিন্তু আমাদের কাজ শেষ, ডিজাইন কন্টেন্ট ইমেল সব শেষ। এখন যদি আমরা চাই যে এটা একটা প্রিভিউ দেখতে চাই, প্রিভিউ পিডিএফ, চলেন আমরা একটু প্রিভিউ দেখে আসি। এটা একটু ওপেন করি, বড় করি, এই দেখেন। আচ্ছা, এই এই সাইড দিয়ে কেটে গেছে, কেন কেটে গেছে একটু দেখে নিই। না, এটা কেটে যায়নি, মূলত সেই পেজটা আমরা ডাউনলোড করি, আচ্ছা কেটে তো গেছে মেবি। হ্যাঁ কেটে গেছে কেন, আমাদের সাইডে মনে হয় জায়গাটা একটু কম হয়ে গেছে। ওকে, আমরা এই সেটিংটা একটু ঠিক করে দিতে পারি, একটা মিনিট। এটা আমাদের কারণে না, এটা সফটওয়্যার অর্থাৎ স্ক্রিনের কারণে, আমাদের সেটিং এর প্রবলেমের কারণে না। তারপর আমরা একটু দেখি, সমস্যা নাই। এডিট প্রিন্ট সেটিং, ও এখানে জিরো হয়ে গেছে, শুধু শুধু কেটে গেছে। এই যে 0.25, ঠিক আছে, 25, ওকে। এবার ঠিক আছে, দেখেন এই যে ওকে। আমার সব সেটিং হয়েছে, ডিজাইন কন্টেন্ট ইমেল সবকিছু হয়ে গেল। আমি এখন এবার প্রিভিউতে যাই, এবার প্রিভিউতে যাব। বায়ারকে যখন আমি এটা দিব যে দেখেন আপনার জন্য আমি আহ কি হলো, আবার কি হলো, ঘটনা কি, এবার তো সেট আপ করলাম ভালো তো, জাস্ট এ মিনিট, আবার এখানে কেটে যাচ্ছে, ঘটনা কি, দাঁড়ান। এখানে 0.25 হয়ে যাচ্ছে কেন, মানে কেটে যাচ্ছে কেন দিয়ে, আচ্ছা আমি এখানে একটু ডান দিয়ে নিই, দেখি কি হচ্ছে। আচ্ছা এবার আমরা যে ডান দিলাম, দেখেন এখানে আসবে, মানে পুরো সেটিংটা আমরা ডান দিয়েছি। যখন ডান দিব তখন ফাইনালি সবগুলো স্টেপ, ডিজাইন কন্টেন্ট ইমেইল সবগুলো শেষ করে এসে আমরা ডান দিব। ডান দেওয়ার পরে এখন আপনি মনে করবেন এখানে স্ট্যান্ডার্ড আছে, এখানে তার একটা হয়ে যাবে, গেই গেল কই, আপনি রিলোড দেন। প্রথমে শো করবে না, রিলোড দিবেন দেখবেন তারপরে শো করবে, ঠিক আছে? এখানে এসে রিলোড দিবেন, রিলোড দেওয়ার পরই এখানে শো করবে। এখানে রিলোডটা একটু সময় নিবে, হয়তো 10 সেকেন্ড। কারণ কি, ক্লাউড সফটওয়্যার, ক্লাউড সার্ভারে এর সমস্ত ডাটা থাকে, যার কারণে আপনার ইনস্টল করা লাগে না আপনার ল্যাপটপে বা ডেস্কটপে, ঠিক আছে? যে কোনো জায়গায় বুকমার্ক করে আপনি অ্যাক্সেস করতে পারেন, কাজেই এতটুকু লোড নিতে পারে। এই যে দেখেন আমরা নাম যা দিয়েছিলাম যে অনিক ভ্যাট ইনভয়েস টেমপ্লেট, এটা চলে আসছে। এখন আমি কি করতে পারি, এখন এইটা তো ডিফল্টে আছে, খেয়াল করেন। আমি শুধুমাত্র এই যে ইনভয়েসটা, ইনভয়েসের টেমপ্লেটটা এটা কিন্তু ক্রিয়েট করছি এটা, কিন্তু এটা কিন্তু এই ফর্ম টাইপ কি ইনভয়েস আছে, কিন্তু ডিফল্টে কিন্তু যায়নি। যতক্ষণ আমি ডিফল্টে না নিব ততক্ষণ কিন্তু এটা আমি ইনভয়েস করলে ইনভয়েস করলে কিন্তু এই প্রথমটাই রয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ডিফল্টে এই এই আমি যেটা ক্রিয়েট করছি এটা ততক্ষণ ডিফল্টে না নিব ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা উল্লেখ করা হবে না। তাহলে কি হবে দেখেন, এটা আমি কি কি করতে পারবো, এটা এডিট করতে পারবো। আমি এডিটে যখন ক্লিক করবো তখন আবার সেই ইন্টারফেস গুলো ওপেন হবে, যেটা যেটা আমি এডিট করছি, ডিজাইন কন্টেন্ট ইমেল এগুলো সব ওপেন হবে। কিন্তু আমি যদি, আচ্ছা আমি যদি এখন এটাকে ডিফল্টে করতে চাই, কি করব, এডিট অপশন তো পেলাম, এখানে দেখেন ড্রপ ডাউন একটা মেনু আছে, এখানে ক্লিক করেন। এটা প্রিভিউ পিডিএফ, পিডিএফ এ দেখতে পারবেন, এটা রিনেম করতে পারবেন, যে এই নামটা থেকে অন্য নাম দিতে পারবেন, এটা ডিলিট করতে পারবেন, এটা মেক ডিফল্ট করতে পারবেন। তো আমরা প্রথমে কি করব, মেক ডিফল্ট, এখানে ক্লিক করে মেক ডিফল্ট ক্লিক করব। দেখেন এটা রিলোড নিবে। এখন কিন্তু এই যে ইনভয়েসের পাশে দেখেন ডিফল্ট হয়ে গেছে। এখন এইটা যে ডিফল্ট থাকুক তাতে আমার অসুবিধা নাই, অটোমেটিক্যালি এইটা কিন্তু ডিফল্ট হয়ে গেছে। মানে আমরা যেটা করছি সেটা প্রাধান্য এখানে দিবে, আগেটা ডিফল্ট থাকুক না থাকুক
আমরা এখানে দেখেন এটা এটা ডিলিট করা যাবে না। এই প্রাথমিক যেটা এটা ডিলিট করা যাবে না। যখন ইনস্ট্যান্ট আপনার ক্রিয়েট করাটা ডিলিট করলেন তখন ইনভয়েস হবে কিসে? তখন তো একটা কুইক বুকসের একটা রাখতেই হবে স্ট্যান্ডার্ড, এই জন্য এটা ডিলিট করা যাবে না। কিন্তু আমরা যখন একটা ক্রিয়েট করে সেটা ডিফল্ট করে ফেলবো তখন এটার কোনো গুরুত্ব থাকবে না। ওকে, এখন যদি আপনি এখানে ক্লিক করে যদি দেখেন প্রিভিউ পিডিএফ, এখন দেখেন পিডিএফ ফাইলটা আশা করি এবার ভাঙবে না। এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে আপনি কি করবেন, এই যে প্রথমে ওপেন করলেন, এরপরে ডাউনলোডে ক্লিক করবেন। এই যে উপরে ডাউনলোড আইকন, আমি ইনভয়েস টেমপ্লেট, ইনভয়েস টেমপ্লেট, ওকে, ইনভয়েস টেমপ্লেট এইটা আমি সেভ করে এখন আমি এটা কিন্তু বায়ারকে ফরওয়ার্ড করতে পারি। এই পিডিএফ কপিটা যে আমি আপনার ইনভয়েসটা ক্রিয়েট করে দিছি, দেখেন কত সুন্দর হয়েছে। তা যাক, আমরা এটা কিন্তু, এইটা কিন্তু এই যোগ্যতাটা কিন্তু আমাদের লাগবে। এই দেখেন এই যে এটা আমার পিডিএফ ওপেন করলে কত সুন্দর আসছে। তার মানে এই ক্রিয়েটিভিটিটা আমার যদি থাকে আমি কিন্তু বায়ারকে খুশি করতে পারবো। ঠিক আছে, যাক এটা আমরা দেখলাম। তাহলে আপনারা এসে নিউ স্টাইলের থেকে এস্টিমেট আর সেলস রিসিপ্ট অনেক কাজ দেখবেন এর ভিতরে করা আছে। ইনভয়েসটা সব থেকে বেশি করা লাগে, এটা আমি করে দিলাম। এস্টিমেট সেলস রিসিপ্ট সেম জিনিস, শুধুমাত্র ওই যে এস্টিমেট নাম্বার সেলস রিসিপ্ট নাম্বার এগুলো একটু সেট আপ করবেন। এটা থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। আর আমাদের এখনো বাকি আছে অল্প একটু সেলস সেটিং। সেলস সেটিংটা আমরা একটু করে ফেলি। এখানে যাব, গিয়ার আইকনে, এখানে অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করব। এখানে সেল সেটিং উপরের টুকু করছিলাম, এখন সেল সেটিং এ যাব। এই দেখেন কাস্টমাইজ এর উপরের টুকু করছি, এখন নিচের টুকু করে ফেলবো। এখানে অল্প কয়েকটা অপশন আছে, জাস্ট অন অফ করার মতো অপশন, আমি জাস্ট করে দিচ্ছি। কোনো সময় যে বেশি লাগবে এরকম না। এখানে পেন আইকনে ক্লিক করলাম। প্রেফার্ড ইনভয়েস টার্ম, টার্মটা নেট 30 এটা ডিফল্টে রাখবেন, তার মানে যে আপনি চেঞ্জ করতে পারবেন না তা না। এখানে দেখেন নেট 15, 30, 60। আপনার যদি মনে হয় যে না কোনো একটা বায়ারের সাথে বা আমার বায়ারের কোনো একটা কাস্টমারের সাথে 15 দিনের টার্ম, সেক্ষেত্রে 15 দিন না, এখানে 15, 30, 60 দিন আছে, আমার 45 দিনের টার্ম, সেটা আমি কি করব? এই অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড নিউতে ক্লিক করে এখানে দেন নেট কত দিন সেটা দেন, নেট 45, 45, এখানে ডে কত, 45। ওকে, এবার সেভ করে দেন। দেখেন নেট 45 হয়ে গেছে। আগে ছিল নেট 15, 30, 60, এখন 45 হয়ে গেছে। এখন আপনি ডিফল্ট একটা দেওয়া লাগবে, প্রিফার্ড ইনভয়েস টার্ম, মানে একটা সবসময় শো করবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন ম্যাক্সিমাম সবার সাথে নেট 30 থাকবে, কিন্তু আপনার যদি কখনো কখনো চেঞ্জ দরকার হয় সেক্ষেত্রে 15, 15 বা 45, 60, এখানে যদি 10ও দিতে চান সেটাও কিন্তু আপনার অ্যাড নিউতে যে দিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা নেট 30কে ডিফল্টে রাখলাম। এরপরে প্রিফার্ড ডেলিভারি মেথড, ডেলিভারি মানে কি, এই যে ইনভয়েসটা আপনি সেট আপ করলেন কুইক বুকসে, এইটার তিনটা স্ট্যাটাস আছে। প্রিন্ট, লেটার, তার মানে প্রোডাক্ট যখন ডেলিভারি করতে যাবে সেক্ষেত্রে এইটা হার্ড কপি প্রিন্ট করে দিবে, মানে ডেলিভারি করার সময় দিবে, তার মানে এটা লেটার, অর্থাৎ দেরি করে দেওয়া হবে প্রিন্ট করে। একটা সেন্ড লেটার, তার মানে প্রোডাক্ট যখন ডেলিভারি করতে যাবে সেক্ষেত্রে আমার এখানে, মানে আমি আমি বিক্রি করতেছি এখন, ইনভয়েসটা জেনারেট হচ্ছে এখন, কিন্তু এটা লেটার অর্থাৎ দেরি করে সেন্ড হবে, মানে এটা অনলাইনে, আর একটা প্রিন্ট করে। ওকে, আর একটা নাম দিলে যে না কোনো কিছু আমি করবো না, ডেলিভারি মেথড আমি কোনো কিছু, মানে এটা প্রোডাক্ট ডেলিভারি না, এটা হচ্ছে ইনভয়েসটা ডেলিভারি কোনভাবে কি করবেন। তা আমি নামও দিতে পারি, আমি দিলাম সেন্ড লেটার, যে আমি পরে দেরি করে মেইলে পাঠাবো। সেন্ড লেটার এটা স্ট্যান্ডার্ড একটা ওয়ে। ওকে, এবার শিপিং, আপনি যদি শিপিং অফ থাকে তাহলে তো সেই ওই যে বিলিং শিপিং, এই দুইটা ক্ষেত্রে আপনার শিপিংটা কাজে লাগাতে পারবেন না, এই জন্য শিপিং অন থাকবে। এবার সেই কাস্টম ফিল্ড, কাস্টম ফিল্ডে দেখেন অনেক কিছু বলা আছে, কিন্তু আমার এখানে বলছে যে কাস্টম ট্রানজেকশন নাম্বার। এখন কাস্টম ট্রানজেকশন নাম্বারটা কি, যেটা একটু আগে আমরা ওই ভিতর থেকে বলে আসছি, যে যদি আপনি কাস্টম ট্রানজেকশন নাম্বার অন করেন তাহলে কি করতে হবে, প্রতিদিন আপনার ইনভয়েস কত থেকে কত নাম্বার পর্যন্ত ইনভয়েস, আজকে সারাদিনে 20টা ইনভয়েস হয়েছে, ওই ইনভয়েসের নাম্বার আপনার মনে রাখা লাগবে, যে 1009-এর পরে ইনভয়েস হলো 1010, 1010-এর পরে ইনভয়েস হলো 1011, 12, 13, এভাবে মনে রেখে রেখে আপনার কুইক বুকসে অ্যাড করা লাগবে। আর যদি কাস্টম ট্রানজেকশন নাম্বারটা অফ রাখেন তাহলে তার মানে কি, কুইক বুকসের হাতে ছেড়ে দিলেন। কুইক বুকস ওর মতো করে নিজের মতো করে নাম্বারিং করবে, তবে কুইক বুকস কখনো ভুল দিবে না। 1009-এর পরে কখনো 12 দিয়ে দিবে না, 11, 10, 11 বাদ দিয়ে 9-এর পরে 12 দিয়ে দিবে না। আপনি 12 দিয়ে দিতে পারেন, আপনার গ্যাপ পড়তে পারে, কিন্তু কুইক বুকসের গ্যাপ পড়বে না। কিন্তু এখানে আর একটা বড় একটা মেজর একটা বিষয় আছে এখানে, যখন অন্যান্য যে বায়াররা আসবে, বিভিন্ন সফটওয়্যার থেকে আসবে, যে আমার ইনভয়েস জেরো সফটওয়্যারে আমি কাজ করতাম, আমি এখন কুইক বুকসে শিফট হতে চাচ্ছি, আমার ইনভয়েস নাম্বার ঠিক থাকতে হবে। এইটা যদি কোনো বায়ার আপনাকে বলে, বা আপনি যখন দেখবেন অন্য কোনো সফটওয়্যার থেকে কুইক বুকসে আসছে এরকম বায়ার, তখন আপনার কিন্তু আইকিউ কাজে লাগাতে হবে, আপনার তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি আপনার যে আগের সফটওয়্যারে যে ট্রানজেকশন নাম্বারগুলো আছে, লাইক ইনভয়েস নাম্বার 1001, 1002, 3, এই ট্রানজেকশনের নাম্বারগুলো কি সেম রাখতে চাচ্ছেন?
আমি আপনার ডাটা, প্রিভিয়াস সফটওয়্যারের ডাটা কুইক বুকসে ইন্টিগ্রেট করে দিব, সমস্যা নাই। কিন্তু সেই ট্রানজেকশন নাম্বারগুলো কি আপনার জরুরি কি না, যে সেম ট্রানজেকশন নাম্বার থাকতে হবে নাকি থাকতে হবে না? যদি বলে যে না, সেম ট্রানজেকশন নাম্বার থাকতে হবে, তখন আপনি কি করবেন? কাস্টম ট্রানজেকশন নাম্বার, এটা এখানে তো এই অফ করতেছি, তার মানে কাস্টম ট্রানজেকশন নাম্বার অন করবেন। তখন তখন আপনি নিজের মতো করে ওই ইনভয়েসের নাম্বারগুলো দেওয়ার জন্য তখন অন করে যাবেন। অন করে যে যখন ওনার ইনভয়েসের ট্রানজেকশন গুলো বা ওনার যাবতীয় যত ট্রানজেকশন আছে সেই ট্রানজেকশন গুলো ওনার নাম্বারিং করে সেভ করা হবে বা ডাটাবেজ অ্যাড করা হবে, ততক্ষণ এখানে অন থাকবে। সবকিছু অ্যাড হয়ে গেলে তখন আপনি এটা অফ করে দিয়ে বাইরে বলতে পারেন যে কুইক বুকসের এই ফিচার আছে যে এখন থেকে আপনার তো প্রিভিয়াস ডাটা আমি ইন্টিগ্রেট করে দিছি এই সফটওয়্যারে, কিন্তু এখন থেকে আপনার যত ট্রানজেকশন হবে এটা নাম্বারিং কুইক বুকস অটো নিজের থেকে করবে। তাহলে আমাদের কোনো ভুল হবে না। তাই যদি করেন তাহলে এটা অফ রেখে সেভ দিবেন। তার মানে আমি সহজে বোঝাই যে প্রিভিয়াস সফটওয়্যার থেকে যদি কেউ এমন এসে থাকে যে আমি কুইক বুকসে আসতে চাই অন্য সফটওয়্যার থেকে, আগে তাকে জিজ্ঞেস করবেন যে আপনার ট্রানজেকশন নাম্বারটা কি খুব জরুরি, যে যেগুলো অ্যাড করা লাগবে এটা কি নাম্বার অবশ্যই লাগবে কিনা, কারণ অনেকের কিন্তু এই নাম্বারটা জরুরি। তা যদি বলে তার কাছে শুনে তখন এটাকে কি করবেন, কাস্টম ট্রানজেকশন নাম্বার অন করবেন, অন করে এসে সেভ দিবেন, দিয়ে ওনার ডাটাগুলো সব অ্যাড করে দিবেন। তারপরে এসে তাকে বোঝাবেন যে না, কুইক বুকসে কাস্টম ট্রানজেকশন নাম্বার অফ রাখলে নিজের মতো করে কুইক বুকস নাম্বার দেয় যাতে কোনো ভুল হওয়ার চান্স থাকে না। তারপর অফ করে এসে সেভ দিবেন। তার মানে এটা অন করলে আপনি আপনার মন মতো করে নাম্বার দিতে পারবেন, অফ করলে কুইক বুকস নিজের মন মতো করে নাম্বার দিবে, এবং কুইক বুকস দিবে নির্ভুল, আপনি ভুল দিতে পারেন। ওকে, এটা বললাম। তাহলে আমরা এখন অফ রাখবো, যখন আমাদের প্রয়োজন হবে অন রাখবো। সার্ভিস ডেট এটা অটোমেটিক্যালি অন থাকবে, এটা অফ করার কোনো সুযোগ নেই। ডিসকাউন্ট, আপনি যদি কোনো একটা ইনভয়েসে কোনো কাস্টমারকে ডিসকাউন্ট দেন, সেটা শো করাবেন কিনা? হ্যাঁ অবশ্যই, ডিসকাউন্ট তো ধরো আমি কোনো প্রোডাক্টে 2% বা 5%, 10% ডিসকাউন্ট দিলে অবশ্যই শো করাবো। এখানে যদি অফ থাকে তাহলে কিন্তু ইনভয়েসের পেপারে ডিসকাউন্ট শো করবে না। ডিপোজিট, ডিপোজিট অন করবো, কারণ কেউ দেখা যাচ্ছে 10,000 টাকার প্রোডাক্ট নিল, 1,000 টাকা বললো যে 1,000 টাকা জমা রাখেন, 9,000 টাকা 1 মাস পরে দিব, সেই শর্তে নিল। সেক্ষেত্রে আমি যদি ডিপোজিটের কলামটাই শো না করি তাহলে তো আমি ডিপোজিট রেকর্ড করতে পারবো না, এই জন্য অন রাখবো। ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স, ট্যাক্স বলতে ট্যাক্স বুঝেন না, বাট ট্যাগ মানে বিভিন্ন ট্যাগ করার মতো ওয়ার্ড দিয়ে, অর্থাৎ আমি এখানে বিভিন্ন ট্যাগ ইউজ করতে পারবো, সেটা আমরা কাজে যে দেখবো। জাস্ট এখানে অন আছে, এটাতে রাখা অবস্থা আমি এই সব কিছু দিয়ে সেভ করলাম প্রথম পার্সনটা। এবার পরেরটায় যাই, এই যে ইনভয়েস পেমেন্ট, এখানে পেন আইকনে ক্লিক করব। দেখেন এখানে বলছে যে পেমেন্ট অপশন, তার মানে ইনভয়েস তো বাকিতে, বাকিতে বিক্রি করলে ইনভয়েস করতেছি। এখন ওনারা যে নতুন যদি কোনো কাস্টমারের কাছে আমি প্রোডাক্ট সেল করি, সে আমাকে যে পেমেন্টটা করবে কোন মাধ্যমে করবে, এইটা দেখেন এই যে ডাটাবেজ এখানে আছে, এই যে ডাটাবেজ, এখান থেকে ধরেন এখানে আমি ব্যাংক, এই যে নিচে ব্যাংক অফ ইংল্যান্ড, ঠিক আছে, ব্যাংক অফ ইংল্যান্ড আমি ধরেন একটা এখানে নাম্বার দিয়ে দিব, ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং, বা এখানে ধরেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে হয়তো দেওয়া নাই, আমি হয়তো এখানে অ্যাড করে রাখতে পারবো। তার মানে আমাকে যে উনি পে করবে, দেখেন কেই লেখা, সেট দ্য পেমেন্ট ইনস্ট্রাকশন ফর অল নিউ ইনভয়েসেস। নতুন করে যদি কারোর সাথে কোনো ইনভয়েস হয়, যে এই কাস্টমারের সাথে নতুন আমি ইনভয়েস করছি, সেক্ষেত্রে তারা যে পেমেন্টটা করবে, পেমেন্ট ইনস্ট্রাকশনটা কি হবে। এখানে বলছে কি দেখেন, ইন্টার ইউর ব্যাংক অর প্রিফার্ড পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ডিটেলস হেয়ার, ঠিক আছে। অর্থাৎ ইন্টার ইউর ব্যাংক অর প্রিফার্ড পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ডিটেলস হেয়ার, আপনি যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেন, আপনি যদি পেপালে নেন, আপনি যদি ক্রেডিট কার্ডে নেন, আপনি যদি অন্য কোনো পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট নেন, যেমন বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট, এরকম যদি নেন এখানে দিবেন। তা আমি জাস্ট এখানে কোন ব্যাংকের নাম্বার টাম্বার দিচ্ছি না, জাস্ট বোঝাচ্ছি এটা একটা চেকিং অ্যাকাউন্ট ব্যাংক অফ ইংল্যান্ড, নিচে নাম্বার টাম্বার সব, রাউটিং নাম্বার সবকিছু দিয়ে দিতে পারবো, জাস্ট বোঝানোর সুবিধার্থে ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ। বুঝলে হচ্ছে আপনারা? ওকে, দিলাম। এরপরে আসি প্রোডাক্ট এন্ড সার্ভিস, এখানে গিয়ার আইকনে পেন আইকনে ক্লিক করলাম। এখন বলছে শো প্রোডাক্ট সার্ভিস কলাম অন সেলস ফর্ম, সেলস ফর্মে প্রোডাক্ট এন্ড সার্ভিসের কলাম শো করতে চাচ্ছেন কিনা? অবশ্যই। প্রোডাক্ট এন্ড সার্ভিসের যদি কলাম শো না করে তাহলে আমরা ট্রানজাকশনটা করবো কিভাবে? দিলাম। এরপরে শো আইটেম সার্ভিস কোড কলাম, অর্থাৎ এসকেইউ কোড, এসকেইউ কোড এটা শো করাতে চাচ্ছেন কিনা। যদি আপনি টিকমার্ক দেন, মানে এখানে অন করেন, এসকেইউ কোড শো করবে, আর যদি এখানে শো না করেন শো করবে না। এখন এটা আপনি যদি দেন, এটা এখানে কিন্তু ম্যান্ডেটরি এসকেইউ কোড দিতে হবে। তা আমি আপাতত এটা অফ রাখতেছি, যদি এমন হয় যে না আমার অন করতে হবে, আমি ভবিষ্যতে অন করতে পারবো, কিন্তু এসকেইউ কোড কোথা থেকে অন করে সেটা আমি দেখে যাবো। ওকে, এরপরে ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট, মানে কোয়ান্টিটি বা প্রাইস রেট এটা কি ট্র্যাক করবে কিনা? হ্যাঁ করবে, এটা অন থাকবে, এটা কুইক বুকস নিজে থেকে অন করে রাখছে। তা আপনার যদি নিচেরটা অন না থাকে আপনি অন করে দিবেন। ট্র্যাক স্টক কোয়ান্টিটি অন হ্যান্ড, মানে আপনার প্রতিদিন ধরেন বিক্রি করতেছেন, আপনি 500 কোয়ান্টিটি একটা প্রোডাক্ট আনছিলেন, আজকে 5 পিস, কালকে 10 পিস, এখন এই 5 পিস 10 পিস বিক্রি করার পর পর আপনার হাতে কয়েক পিস থাকতেছে, অর্থাৎ কোয়ান্টিটি অন হ্যান্ড কত থাকতেছে, এইটা আপনাকে ট্র্যাক করাবে। হ্যাঁ, এটা ওপেন থাকবে, আপনার যদি অফ থাকে এটা আপনি অন করে দিবেন, ঠিক আছে, এটা অন করে দিবেন। এটা অন থাকবে, আপনার যদি অফ থাকে অন করে দিবেন। ওকে, এবারে ট্র্যাক স্টক ফর সেলস চ্যানেল, এই যে স্টকটা আপনি মেনটেন করবেন, এটা সেলস চ্যানেলটা আপনি যদি অন করে দেন, দেখেন এই যে
গো টু কমার্স, এখানে কমার্সে নিয়ে যাবে। ক্যান নট টার্ন ট্র্যাক ইনভেন্টরি ফর সেল চ্যানেল, এটা যখন আমাদের আপকামিং ক্লাস আছে তখন আমরা এর আর সাথে আরো ডিটেলস কথা আছে, যেটা এই মুহূর্তে অন করলে সেই বেনিফিটটা আমরা তখন পাবো না। এটা নিয়ে আমরা আরো কাজ করব, সমস্যা নেই, এটা আপাতত এরকম থাকবে। এটা নতুন একটা ফিচার, এটা আরো ডিটেলসে জানবো। এটা অফ থাকবে, যখন প্রয়োজন হবে আমরা এখান থেকে অন করব। এখানে অনেক সেটিং, যেটা আমার এই মুহূর্তে অন করলে আমি সেই পরবর্তী সেই বেনিফিটটা পাবো না সেই সেটিং এ। আবার এই মুহূর্তে যদি আমি, অনেক সেটিং আছে এই মুহূর্তে অন না করলে আবার পরবর্তীতে সমস্যা, এটাও ব্যাপার আছে। তা আমি আপাতত এইগুলো সব অন করে নিচে রেভিনিউ রিকগনিশন অন থাকবে, অন থাকা অবস্থায় সেভ করলাম। অর্থাৎ প্রোডাক্ট এন্ড সার্ভিসের এই কয়টা আমি অন অফ করলাম এইভাবে। এবার আসি প্রোগ্রেস ইনভয়েসিং। এইখানে পেন আইকনে ক্লিক করি। দেখেন ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েসেস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট। এস্টিমেট কি এটা নিয়ে আমাদের আরো ডিটেলসে ক্লাস আছে। তার মানে আপনি যে প্রোডাক্ট কিনবেন, আপনার কাছ থেকে কোনো একটা কাস্টমার প্রোডাক্ট কিনবে, তার প্রোডাক্ট কেনার আগে তার একটা আলাদা বাজেট বা একটা খসড়া বা ফরমায়েশ যেটা বাংলায় বলি, বা এস্টিমেট পাঠাই, যে আমি 6 মাসে 6 লাখ টাকার প্রোডাক্ট নিব, প্রতি মাসে 1 1 লাখ টাকার উপরে প্রোডাক্ট নিব, এরকম একটা ওয়ার্ক অর্ডার পাঠাই। সেক্ষেত্রে সেটা কিন্তু কিনতেছে না, যতক্ষণ না কিনবে ততক্ষণ এটা নন পোস্টিং আইটেম। যখন কিনবে, যে না প্রোডাক্ট এখন থেকে পাঠান, যতক্ষণ এটা না হবে ততক্ষণ এটা নন পোস্টিং আইটেম। তা এখন এখানে কুইক বুকসের ফিচার অনুযায়ী একটা এস্টিমেটকে একবার আপনি ইনভয়েস, মানে সরি, একবার ইনভয়েসে কনভার্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি এইখানে এই বাটনটা অন করেন, তাহলে কি একই মানে এস্টিমেটকে বারবার ভেঙে ভেঙে পার্শিয়াল ইনভয়েসে কনভার্ট করতে পারবেন। এটা যদি অন না করেন, তাহলে কিন্তু আপনি এক এস্টিমেটকে বারবার ইনভয়েস করতে পারবেন না, এক এস্টিমেটকে একবারই আপনার ইনভয়েস করতে হবে। তো এটা আমরা অন করব। এখানে ক্লিক করলাম, এবার আপডেট করব, ঠিক আছে, দিয়ে দিলাম, দিয়ে সেভ। এটা সেভ দিয়ে দিলাম। এবার আসবো পরের ওই মেসেজ। দেখেন এই মেসেজে কি ঘুরে ফিরে ওই সেই বিষয়গুলো, ওই যেগুলো ইমেইলে সেট আপ করে আসছি। এখানে আমার আর কিছু করার দরকার নেই, দেখেন জাস্ট একটু পড়ে দেখবেন, শুধু একটু পড়ে দেখবেন যে এখানে সব ঠিক আছে। শুধু এই ইমেইল নিয়ে কপি, এইখানে একটা মেইল দিয়ে দিলাম, মানে মেইলে যাবে এই মেসেজটা, যে আমার কোম্পানির মেইলে সবসময় থাকবে। আর কোম্পানি সিসিতে যদি দিতে চান, সিসিতে একটা মেইল দিতে পারেন। ব্লাইন্ড সিসিতে, বিসিসিতে যদি কোনো মেইল দিতে চান, মেইল দিতে পারেন। মানে এখানে হচ্ছে যে কোন মেইল, খেয়াল করেন, ডিফল্ট ইমেইল ফর সেন্ড সেলস ফর্ম, ওই যে যেটা আমরা ডিফল্টে মেইল সেট করে আসছি ইনভয়েসের সেটিং এ, ওই মেইলটা দেখেন এখানে চলে আসছে, যে ওই পড়াটা দেখেন, উই অ্যাপ্রিসিয়েট ইউর বিজনেস, প্লিজ ফাইন্ড ইউর ইনভয়েস ডিটেলস হেয়ার, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। যখন একটা ইনভয়েস হয় তখন এর মেসেজটাই। ওকে, এখন যদি চান যে এই ইনভয়েসটা হওয়ার পরে আমার সিসিতে একটা মেইল দেয়া থাকুক, অর্থাৎ হেড অফ সেলস, হেড অফ পারচেজ, এখানে আপনি দুটো, একটা জনের সিসিতে রাখলেন যে হেড অফ সেলস, আর দুই সিসিতে আপনি সেলস এক্সিকিউটিভকে রাখলেন, যে না ওই যারা সেল করছে বা যারা সেলস সেগমেন্টে আছে একটা প্রতিষ্ঠানের, বা সেলস সেক্টরে বা সেলস ডিপার্টমেন্টে আছে, তাদের আমি একজনকে সিসিতে একজনকে বিসিসিতে রাখলাম। ওকে, এখানে সেলস ফর্মে শুধু দিয়ে দিবেন ইনভয়েস অ্যান্ড আদার সেলসেস, এটা এস্টিমেট দিবেন না। ওকে, এস্টিমেট আলাদা সেট আপ করবেন, ওই যে ওইখান থেকে এস্টিমেট আর সেলস রিসিপ্ট, তখন দেখবেন এখানে এস্টিমেটের জায়গাটাও চলে আসবে। এটা দিয়ে এখানে আমি সেভ দিতে পারি, এখানে যদি কিছু লিখে দিতে চান দিতে পারেন। তা আমি যেহেতু ওইখান থেকে সেট আপ করে আসছি, এখানে নতুন করে আমার আর কোনো কাজ নাই এই মেসেজ সেভটারে। এই মেসেজে দেখবো আইসে সেই লেখাগুলা। ওকে, তা আমি এই জায়গায় সেই জন্য সেভ দিয়ে দিয়েছি, এখানে আর কোনো কাজ নাই। এবার রিমাইন্ডার, ওই যে রিমাইন্ডার মেইল যেটা সেট আপ করছিলাম, তো ওটা তো আমি যেটা ওই যে উই সেন্ডিং এ রিমাইন্ডার টু লেট ইউ নো দ্যাট ইনভয়েস এত হ্যাজ নট বিন পেইড, ইফ ইউ অলরেডি পেইড দিস ইনভয়েস অর হ্যাভ এনি কোয়েশ্চেন লেট আস নো। তার মানে আমরা রিমাইন্ড পাঠানোর জন্য, যে আপনি বাকিতে কিনছিলেন এখনো পর্যন্ত সেই টাকাটা পে করেন নাই, দয়া করে পে করেন। আর যদি পে করে থাকেন তাহলে ধন্যবাদ, বা পে করে থাকেন বা অন্য কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আমাদের জানাতে পারেন। এই যে যে মেইলটা আমি সেট আপ করছি কোথায়, ওই রিমাইন্ডার মেইলে, ইনভয়েস যেখানে সেট আপ করে আসছি ইনভয়েসের টেমপ্লেট, সেখানে কিন্তু মেইল নামে যে অপশনটা ছিল, ওইখানে কিন্তু একটা রিমাইন্ডার মেইল ছিল আর একটা ইনভয়েসের মেইল ছিল। এই ইনভয়েসের মেইলটা উপরে দেখছি সেট আপ করা ছিল, এটাও কিন্তু রিমাইন্ডার মেইল, এটাও সেট আপ আমরা ওই ভিতর থেকে করে আসছি। এই জন্য এখানে আমাদের কোনো খাটনি হবে না। এখানে ওই সেম জিনিসটা শো করবে, শুধু ইমেইল নিয়ে কপি, অর্থাৎ মাদার মেইলে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের যে মেইলে, যে মেইলে এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টটা করা, সেই মেইলে একটা কপি যাবে। জাস্ট এটা টিকমার্ক দিয়ে দিলাম, দিয়ে সেভ। এতটুকু কাজ এখানে। এরপরে কি, অনলাইন ডেলিভারি। এটা অনলাইন ডেলিভারি কোনটা, প্রোডাক্ট না কিন্তু, এটা ওই যে ইনভয়েসটা যে আপনি সেলস করছেন সেই ইনভয়েসটা ডেলিভারি, যেটা ওই প্রথমেও সেট আপ করছি, একই সেটিং ঘুরে ফিরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসবে। এই যে দেখেন এইটা, এই যে প্রেফার্ড ডেলিভারি মেথড সেন্ড লেটার। আর এখানে এসেও কি বলছে, যে অনলাইন ডেলিভারি আমরা ওই যে মনে আছে ইমেইল সেকশনে সেট আপ করছিলাম যে শো শর্ট সামার ইন মেইল, আবার ফুল ডিটেইলস, কোনটা আমরা মেইলে দেখাতে চাই, যে একটা ইনভয়েস করছি সেই ইনভয়েসে যাবতীয় যত তথ্য আছে সেইটা আমরা সামারি আকারে একটা মেইলে কাস্টমারকে পাঠাবো, নাকি শর্ট সামারি আকারে পাঠাবো। তা আমরা দেখা যাচ্ছে যে
কি বলে, আমরা যদি ফুল ডিটেলসে পাঠাই তাহলে এটা ফুল দিতে পারি, কিন্তু পিডিএফ যেটা অ্যাটাচড আছে সেটাও তো ফুল, তো দুটো ফুল দেওয়া তো আপনি যদি চান দিতে পারেন, বাধা নাই। কিন্তু প্রফেশনালিজম আরো বেশি হবে কোনটায়, যে আমি ইমেইলে অ্যাজ এ মেসেজ হিসেবে দিব শর্ট সামারি, যাতে করে একজন ক্লায়েন্ট, একজন কাস্টমার, সে শর্ট ওভারভিউ দেখতে পারে যে না ওই মিলটা কি বলা আছে, শর্ট একটা সামারি। আর পিডিএফটা অ্যাটাচড, সে যদি ফুল ডিটেলস দেখতে চায় পিডিএফ অ্যাটাচড দেখতে পারে। কিন্তু যদি ইমেইলেও ফুল থাকলো পিডিএফটাও অ্যাটাচ থাকলো, তাহলে দুইটা তো দুইটা মানে একই রকম হয়ে গেল। এই জন্য আমরা এখানে, যদি কেউ আর কি এটাতে মানে আপত্তি করেন, তাহলে সে কিন্তু ফুল ডিটেলস দিতে পারবে। আর যদি শর্ট দেন তাহলে আর একটু বেটার হবে আর কি, দেখতে ভালো লাগবে। তাই মানে সামারিটা দিব শর্টে আর পিডিএফটা অ্যাটাচডে দিলাম। এবার আছে অ্যাডিশনাল ইমেইল অপশন ফর ইনভয়েসেস। ঠিক আছে, এটা কি অনলাইন ইনভয়েস নাকি প্লেন টেক্সট কেমন? এটা অনলাইন ইনভয়েস, এটাই থাকবে যেমন আছে, দিয়ে সেভ। এবার আসি স্টেটমেন্ট। এখানে পেন আইকনে ক্লিক করি। স্টেটমেন্ট তার মানে যখন আপনি কোনো স্টেটমেন্ট ক্রিয়েট করবেন কাস্টমারের সাথে, দীর্ঘদিন ধরে যে ট্রানজেকশন হয়, স্টেটমেন্ট তিন ধরনের স্টেটমেন্ট ক্রিয়েট করা যায় কুইক বুকসে। এখন এই স্টেটমেন্ট গুলো যখন আপনি কারো স্টেটমেন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে এটা কিভাবে শো করাতে চান? লিস্ট ইজ ট্রানজেকশন অ্যাজ এ সিঙ্গেল লাইন, মানে প্রত্যেকটা স্টেটমেন্টের যে ট্রানজেকশন আছে সেটা প্রত্যেকটা ট্রানজেকশন একটা সিঙ্গেল লাইনে এক একটা করে। আর নিচেরটা আছে লিস্ট ইজ ট্রানজেকশন ইনক্লুডিং অল ডিটেইল লাইন, মানে এক একটা সিঙ্গেল লাইনের প্রত্যেকটা ট্রানজেকশন থাকবে। আর এখানে হচ্ছে যে লিস্ট ইজ ট্রানজেকশন ইনক্লুডিং অল ডিটেইল লাইন হেয়ার, ঠিক আছে, মানে ডিটেইল লাইন করে থাকবে। তা আমরা প্রেফার করব লিস্ট ইজ ট্রানজেকশন অ্যাজ এ সিঙ্গেল লাইন, এটা দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে এরপরে কি বলছে, যে শো এজেন্ট ডেভিল অ্যাট বটন অফ স্টেটমেন্ট। তো এটা থাকবে, এটা অন করা থাকবে থাকে, এটা সেভ দিব। এটা এই যে যেগুলো বিষয় দেখলাম, এটা কিন্তু আমাদের জাস্ট হাতে খড়ি, একটা কোম্পানি সেট আপ করার কি কি অফ করতে হয়, কি কি অন করতে হয়, এখনো কিন্তু কিছু না। কিন্তু তারপরও এই কাজটা আপনি যখন জানবেন, শুধু এই একটা কাজের পারপোজে কিন্তু কুইক বুকস থেকে অনেক অর্ডার আনা সম্ভব। আমি মেনশন করে দিব কোথায় কোথায় আলাদা আলাদা অর্ডার পেতে পারেন কুইক বুকসে। পার্টিকুলার কাজে কিন্তু পার্টিকুলার পার্টিকুলার অর্ডার পাওয়া যায়, সেই স্কোপ আছে। ঠিক আছে, আপনাকে একটা প্রতিষ্ঠানে সব কাজ নাও করাতে পারে, আবার সব কাজ করাতেও পারে। এখন বিভিন্ন সেগমেন্ট থেকে এখানে আমার কাস্টমার আসবে, আমার ক্লায়েন্ট আসবে, সেক্ষেত্রে তাকে সেই সার্ভিস যেন আমি প্রোভাইড করার মতো যোগ্য হই। এজন্য প্রত্যেকটা ক্লাসে আমাদের টেন্ডেন্সি থাকবে যে আমরা যাতে দিন শেষে এক্সপার্ট হইতে পারি। ওকে, এখন আমি সব সেটিং করলাম, লাস্টে এসে যদি এই ডানটা না দিই, এই ডান যদি না দিই তাহলে কি হবে? আমার সেটিং এর কোনো মূল্য নাই। আমি এই সব সেটিং করে এসে লাস্টে এসে ডান দিব, তাহলে আমার সেট আপ হবে। ওকে, তো এই পর্যন্ত আমাদের আজকে ক্লাস ছিল। কন্টিনিউ করলে আরো করা যায়, কিন্তু আমাদের এখানে টপিক আর কিছু নাই। আমরা এখানে ক্লাসটা শেষ করি, যেহেতু অনেক রাত হয়েছে।